আসসালামু আলাইকুম আমার প্রিয় স্টুডেন্ট ভাই বোনেরা। আশা করছি ভালো আছো তোমরা সবাই। তোমাদের সাথে আজকে আলোচনা করব তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের বাংলা মাস্টার ক্লাসের লেকচার 8। লেকচার 8-এ হচ্ছে সমাস। তোমাদের সব থেকে আতঙ্কিত হওয়ার মতো টপিক আমার যেটা মনে হয়, গ্রামারে তোমরা এটাকে সব থেকে বেশি ভয় পাও, কারণ এটা যথেষ্ট কঠিন এবং এটা বড়। গ্রামারে যতগুলো টপিক আছে তার মধ্যে সব থেকে বড় টপিক নিশ্চয়ই সমাস, এতে কোনো সন্দেহ নেই। সব থেকে কঠিন কিনা সেটা ভিন্ন কথা, তবে অনেক বড় টপিকটা। আমরা এখানে দুইটা লেকচার রাখছি তোমাদের জন্য সমাসে। আজকে হচ্ছে সমাসের প্রথম পর্ব, এই যে পর্ব 1, এবং এখানে আমরা প্রাথমিক ধারণা নিব, শ্রেণী বিভাগটা দেখব এবং কর্মধারয় সমাস সম্পর্কে বিস্তারিত জানবো। আর পরের অংশটা যেটা 9-তে, মানে পর্ব 2-এ, আমরা তৎপুরুষ থেকে শুরু করে বাদবাকি যে সমাসগুলো আছে সেগুলো সম্পর্কে আলোচনা করব। ঠিক আছে? তো চলো আমরা দেখি এখানে বিগত বছরে কেমন প্রশ্ন আসছে, তারপর আমরা সমাস নিয়ে কথাবার্তা বলা শুরু করি। এক কথায় যদি বলি, আমাদের বাংলাদেশের কনটেক্সটে তুমি যদি দেশের মধ্যে ক্যারিয়ার করতে চাও, তাহলে সমাজকে স্কিপ করা কোনো দিক থেকে তোমার জন্য ঠিক হবে না। কারণ বাংলাদেশে একদম চতুর্থ শ্রেণীর চাকরি থেকে শুরু করে উপরের দিকে বিসিএস পর্যন্ত এমন কোনো জব এক্সাম হয় না যেখানে সমাজ থেকে প্রশ্ন থাকে না। সব জায়গায় প্রশ্ন হয়। তোমার অ্যাডমিশনে তো হবেই। তুমি সমাজ শুরু করছো 9-10-এ প্রথমত, তারপরে আবার একাদশ দ্বাদশে পড়ে আসছো একাডেমিকে, তারপরে এখন অ্যাডমিশনে পড়বা। এরপরে তুমি যখন বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে যাবা, তারপরে একটা সময় অনার্স শেষ করার পরে তুমি যখন বিসিএস বা অন্যান্য চাকরির পরীক্ষার জন্য শুরু করবা, সেখানে আবার নতুন রূপে নতুন ভাবে শুরু হবে। এটা হাজির হবেই। তো এর থেকে তো তুমি বাঁচতে পারবা না। যেহেতু বাঁচতে পারবা না, এটাকে আলিঙ্গন করো, এটাই ভালো। ভালো মতো একবার পড়ে ফেলো, তারপরে বারবার রিভিশন করবা, তোমার এরিয়া বাড়াবা। তো বাদ দিও না, বুদ্ধিমানের কাজ হচ্ছে বাদ না দেওয়া। এখন পরীক্ষা যদি বলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিতে দেখো প্রশ্নের সমাহার একেবারে সর্বনিম্ন 20 পর্যন্ত ওই কর্মধারয় সমাস রিলেটেড প্রশ্ন হয়েছে, এবং ভবিষ্যতে হবে, নিশ্চিত থাকো। প্রশ্ন এখান থেকে তুমি পাবাই, প্রশ্নের কোনো মিস নেই, প্রশ্ন তুমি পাচ্ছ। এরপরে জিএসটি তে এতে আসছে তোমার হচ্ছে 21-22-এ, 22-23-এ, জিএসটির বিতে আসছে 21-22, 22-23-এ। এরপরে তোমার হচ্ছে অন্যান্য সায়েন্স এন্ড টেকনোলজি ইউনিভার্সিটি গুলো যেগুলো আছে, ইসলাম ইউনিভার্সিটি সহ, এমনকি সাস্ট পর্যন্ত এখান থেকে পরীক্ষায় দেখো প্রশ্ন আছে। এর মানে প্রশ্ন তুমি পাবাই, কোনো না কোনো ভাবে এটা তোমার সামনে আসবেই। এটাকে ফাঁকি দেওয়ার কোনো চান্স নাই। কথা বুঝতে পারছো? সুতরাং চলো এরপরের অংশ দেখি, একটু সমাসের সিস্টেম গুলো নিয়ে কথা বলি। আমরা এগুলো সম্পর্কে জানবো, তবে ভাইয়া তার আগে তোমাদেরকে বেসিকটা আমি এখান থেকে একটু দেখাইতে চাই। এখানে দেখো বেসিকটা, হ্যাঁ, তোমার জন্য বুঝতে ভালো হবে, সুবিধা হবে। মনে রাখো, এই যে সমাস শব্দটা আছে, এটা সংস্কৃত ভাষা থেকে আসছে। সমাসের যে সিস্টেম পদ্ধতি, সমাসের ভিতর দিয়ে যে শব্দগুলো আমরা তৈরি করি, মানে টোটাল সমাসের যে আইডিয়াটা, এটা হচ্ছে তৎসমাস সংস্কৃত ভাষা থেকে নেওয়া। সমাস শব্দটা সংস্কৃত শব্দ। বোঝা গেছে কথা? এখন সমাস শব্দের কয়েকটা অর্থ আছে। এক, সমাস মানে হচ্ছে মিলন। দুই, সমাস মানে হচ্ছে সংক্ষেপণ, ছোট করে ফেলা। এবং সমাস মানে হচ্ছে একাধিক পদের এক পদীকরণ। এই তিনটা অর্থ সমাস কথাটার: মিলন, সংক্ষেপণ এবং একাধিক পদের এক পদীকরণ। তো বিষয়টাকে কিভাবে আমরা অ্যাপ্লাই করি, সংক্ষেপণ, মিলন, একাধিক পদের এক পদীকরণ, একটু খেয়াল করে দেখো। বিষয়টাকে তোমার সাথে একটু শেয়ার করে দিচ্ছি। আমরা যখন বলি, ধরো যে ঘরে আশ্রিত জামাই, এই কথাটাকে আমরা বলি হচ্ছে ঘর জামাই। তারপরে ধরো বললাম যে বিদ্যার নিমিত্তে আলয়, এটাকে বলি হচ্ছে বিদ্যালয়। অথবা ধরো শিক্ষা বিষয়ক মন্ত্রী, এটা হলো গিয়ে শিক্ষামন্ত্রী। অথবা ধরো এই পাশ থেকে যদি বলি যে সিংহ চিহ্নিত আসন, তাহলে হবে সিংহাসন। এখন এই শব্দগুলোতে আসলে আমরা কি করছি, বিদ্যার নিমিত্তে না, নিমিত্তে লিখে ফেলছি ভাইয়া, না, এটা হবে বিদ্যার নিমিত্তে।
তো বিদ্যার নিমিত্তে আলয় কথাটা, হ্যাঁ। দেখো, আমরা এখানে আসলে করছি কি, এখানে আমরা বাক্যকে পদে রূপান্তর করছি, আর কিছুই করি নাই। এখানে তুমি ঘরে আশ্রিত জামাই না বলে যদি ঘর জামাই বলো, তাতেও কিন্তু অর্থ প্রকাশিত হবে, কোনো অসুবিধা নেই। ধরো কেউ একজন বিয়ের পরে শ্বশুর বাড়িতে থাকে স্থায়ীভাবে, ওই জায়গায় সে সেটেল হয়ে গেছে। তো এখন সে, আমরা আমাদের সমাজে প্রচলিত অর্থে আমরা সেটাকে ঘর জামাই বলি। কেন ঘর জামাই বলি? সে যে বাড়িতে থাকে সেটা কি তার নিজের বাড়ি, পৈতৃক বাড়ি, নিজে সে কিনছে এই বাড়িটা? না, এটা শ্বশুরের বাড়ি, শ্বশুরের ঘরে সে আশ্রিত অবস্থায় আছে। তো শ্বশুরের ঘরে যেহেতু সে আশ্রিত অবস্থায় আছে, সুতরাং আমরা বলি তাকে ঘর জামাই। এখন ঘর জামাই শব্দটার ভিতরে যে অর্থটা লুকায়িত আছে সেটা হচ্ছে ঘরে আশ্রিত জামাই। কার ঘরে? শ্বশুরের ঘরে। আশ্রিত মানে এখানকার মালিক সে না, এখানে সে থাকে, আশ্রয় দেওয়া হয়েছে তাই সে থাকতে পারে। তো ঘরে আশ্রিত জামাই এই কথাটার অর্থই হচ্ছে ঘর জামাই। আমরা বাক্যে বলি না, আমরা পদে বলি। অর্থাৎ তুমি মনে করো একজন মানুষ, তার নাম মজনু, তুমি মজনুকে বলো না যে মজনু ঘরে আশ্রিত জামাই, তুমি বলার সময় বলো মজনু ঘর জামাই, এই তো। তারপরে ধরো বিদ্যার নিমিত্তে আলয়, এটা না বলে তুমি বলো হচ্ছে বিদ্যালয়। আমরা বিদ্যালয়ে যাই, নাকি বিদ্যার নিমিত্তে আলয়ে যাই? না, আমরা বিদ্যালয়ে যাই। এরপরে শিক্ষা বিষয়ক মন্ত্রী, শিক্ষামন্ত্রী। যিনি শিক্ষামন্ত্রী উনি শিক্ষা একটা বিষয়, তার উপরে তিনি মন্ত্রিত্ব করেন, এই জন্য তিনি শিক্ষা বিষয়ক মন্ত্রী। নো ডাউট অ্যাবাউট ইট, তাই তো। আবার দেখো, সিংহ চিহ্নিত আসন, সিংহাসন। এখন রাজা সিংহাসনে বসলেন, এই কথাটা যেমন রাজা সিংহ চিহ্নিত আসনে বসলেন, এই কথাটাও তেমন। আমরা সাধারণত বাক্যে বলি না, আমরা পদে বলি। সমাসের ভাষায় এই বাক্যটাকে ব্যাস বাক্য বলে। সমাসের ভাষায় এই বাক্যটাকে কি বলে? এই বাক্যটাকে বলা হয় ব্যাস বাক্য। আর এর মধ্যে যে পদগুলো আছে, যে পদগুলো নিয়ে পদ তৈরি হয়েছে এখানে, এটারে বলে সমস্ত পদ, আর এই পদগুলোকে বলে সমসমান পদ। তাহলে ব্যাস বাক্যকে সংক্ষিপ্ত করে যে পদটা তুমি পাও, সেই পদের নাম হচ্ছে গিয়ে সমস্ত পদ। আর সমস্ত পদের ভিতরে যে পদগুলো আছে, এই যে শিক্ষাটা আর মন্ত্রীটা, এদের আলাদা পরিচয় আছে, সেটা হচ্ছে সমসমান পদ। অর্থাৎ সমস্ত পদের ভিতরে যে পদগুলো তুমি ব্যাস বাক্যের মধ্যে পাও, সেগুলোর নাম হচ্ছে সমসমান পদ। আমি আবার বলি, সমস্ত পদের ভিতরে যে পদগুলোকে তুমি ব্যাস বাক্যে আবিষ্কার করো, সেগুলোর নাম কি? সেগুলোর নাম হচ্ছে সমসমান পদ। আচ্ছা, এগুলো বেসিক কথাবার্তা। এখন তোমার যেটা লাগবে সেদিকে আসো। নর্মালি আমরা কথা বললাম যে আমরা বাক্যকে পদে রূপান্তর করছি। এখন দেখো তো, সমাস মানে মিলন, মিলন মানে হচ্ছে পদের মিলন। ঘরে আশ্রিত জামাই ঘর জামাই হয়েছে, সিংহ চিহ্নিত আসনটা সিংহাসন হয়েছে। তাহলে একাধিক পদ এক পদে মিলিত হয়েছে। এর মানে সমাস মানে পদের মিলন, এক নম্বর। সংক্ষেপণ মানে কি? বড় জিনিসকে ছোট করা, নাকি ছোট জিনিসকে বড় করা? না, বড় জিনিসকে ছোট করা। বড় জিনিসকে ছোট করলে তারে বলা হয় সংক্ষেপণ। তুমি এখানে বড় জিনিসকে ছোট বানাইছো, মানে তুমি সংক্ষেপ করছো। ওকে। এরপরে হচ্ছে একাধিক পদের এক পদীকরণ। এখানে দেখো, এখানে হলো একটা হলো ঘর, একটা হলো আশ্রিত, একটা হলো জামাই। তাহলে ঘরে আশ্রিত জামাই, এই পুরা কথাটাকে সংক্ষিপ্ত করে তুমি বানাইছো ঘর জামাই। তাহলে একাধিক পদ তুমি এক পদে রূপান্তর করে ফেলছো। ওকে। এখন সমাসের সংজ্ঞায় বলছে পাশাপাশি অর্থ সঙ্গতি বিশিষ্ট দুই বা ততোধিক পদের এক পদে পরিণত হওয়াকে সমাস বলে। দেখো, এখানে দুইটা কথা খুব নোটেবল। একটা হচ্ছে পাশাপাশি অর্থ সঙ্গতি বিশিষ্ট, এক নম্বর কথা হচ্ছে কি? অর্থ সঙ্গতি বিশিষ্ট। পাশাপাশি অর্থ সঙ্গতি, পাশাপাশি অর্থ সঙ্গতি বিশিষ্ট। তারপরে বলছে দুই বা ততোধিক পদের এক পদে পরিণত হওয়া। এখন এক পদে পরিণত হয়েছে তুমি দেখতেই পাচ্ছ। ঘর জামাই এক পদ, বিদ্যালয় এক পদ, শিক্ষামন্ত্রী এক পদ, সিংহাসন এক পদ। এখন অর্থ সঙ্গতি মানে কি? অর্থ সঙ্গতি মানে হচ্ছে যে যে পদ একত্র হয়ে সমাসে রূপান্তর হলো, তাদের মধ্যে একটা অর্থগত বন্ডেজ থাকা লাগবে। অর্থগত বন্ডেজ কেমন? এখন যেমন ধরো, তুমি যদি এই জায়গায় লিখো যে বিড়াল চিহ্নিত আসন, বিড়াল চিহ্নিত আসন, এটা হবে বিড়াল আসন। অথবা মনে করো কুত্তা চিহ্নিত আসন যদি বলো, তখন হবে কুত্তাসন।
এখন প্রশ্ন হচ্ছে, বিড়াল চিহ্নিত আসন বিড়াল আসন, কুত্তা চিহ্নিত আসন কুত্তা আসন, এগুলো কি আদৌ সমাসের আওতায় পড়ে কিনা? না, এগুলো সমাসের আওতায় পড়ে না। কারণ এখানে একাধিক পদ এক পদে পরিণত হয়েছে, এটা সত্য। বিড়াল চিহ্নিত আসন মিলে হয়েছে বিড়াল আসন, কুত্তা চিহ্নিত আসন বা কুকুর চিহ্নিত আসন, আমি মজা করে কুত্তা বলেছি, ওকে। কুত্তা চিহ্নিত আসন কুত্তা আসন, এখানেও কি হয়েছে? একাধিক পদ এক পদে পরিণত হয়েছে, এটা সত্য। কিন্তু অর্থ সঙ্গতি রক্ষা হয়নি। অর্থ সঙ্গতি মানে কি? অর্থ সঙ্গতি মানে হচ্ছে সমাজে প্রচলিত একটা অর্থ আছে, এমন পদ এক জায়গায় যাওয়া লাগবে, যে কোনো পদ নিলে হবে না। প্রচলিত অর্থটা কি? দেখো, সিংহাসনে বসে কে? সিংহাসনে বসে হচ্ছে রাজা। তো রাজাকে আমরা সিংহের মতো, সিংহের সাথে শক্তিশালী করি, শক্তিশালী করে কম্পেয়ার করি। সিংহ যেমন বনের রাজা, বন শাসন করে। রাজা হচ্ছে রাজ্যের রাজা, তিনি রাজ্য শাসন করেন, তিনি অনেক পরাক্রমশালী। তো রাজাকে সিংহের মতো পরাক্রমশালী শক্তিশালী কল্পনা করে তার বসার যে আসনটা আছে, তার বসার যে বিশালাকার চেয়ারটা আছে, সেটাকে আমরা বলছি সিংহাসন। সেই অর্থে রাজার চেয়ারটা সিংহাসন। সমাজে প্রচলিত একটা অর্থ আছে। মানুষ শক্তিকে পছন্দ করে, সে তুমি মানো আর না মানো, তোমার ভালো লাগুক আর খারাপ লাগুক, মানুষ শক্তিকে পছন্দ করে। তুমি আল্লাহকে ভয় পাও কেন? সৃষ্টিকর্তাকে ভয় পাও কেন? তাকে তো তুমি কোনোদিন দেখো নাই, দেখছো? আল্লাহর সাথে তোমার কোনোদিন দেখা হয়েছে, কথা হয়েছে? হয় নাই তো। কিন্তু আল্লাহ বলছে রোজা রাখো, তুমি রোজা রাখতেছো, রমজান মাসে না খায় থাকতেছো সারাদিন। তা আল্লাহকে তুমি দেখো নাই, তার ভয়ে তুমি 1 মাস না খায় থাকো দিনের বেলা। কেন? কারণ যদি তুমি তার কথা অমান্য করো, তোমার শাস্তি হবে পরকালে। দুনিয়াতেও তুমি কিছু কিছু দেখবা, পরকালেও কিছু কিছু দেখবা, মরার পরে মাইট শুরু হয়ে যাবে। আর যদি তুমি তার কথা পালন করো, তাহলে তোমার জন্য আছে পুরস্কার। তুমি বিশ্বাস করো যে রব আছেন, তিনি আমাকে আদেশ দিয়েছেন, এবং যদি আমি পালন না করি, মায়ের উপরে ওষুধ নেই। তুমি মূলত রব সর্বশক্তিমান, এই জন্য তুমি তাকে ভয় পাও, অন্য কোনো কারণই নাই। ফটকাবাজি করো না। তুমি এত ভালো না যে হুদাই ভয় পাও। রব সর্বশক্তিমান, তিনি তোমাকে খাওয়ান, তিনি তোমাকে পড়ান, তিনি তোমার রিজিক দেন, সমস্ত কিছু করেন। তিনি আবার তোমাকে কি করবেন? তার কাছে ফিরিয়ে নিয়ে যাবেন, এই জন্য তুমি তাকে ভয় পাও। আল্লাহ বলেই দিয়েছেন, মিনহা খালাকনাকুম ওয়া মিনহা নুখরিজুকুম ওয়া ফিহা নুইদুকুম তারাতান উখরা। আমি তোমাকে সেই মাটি থেকে বানিয়েছি, সেই মাটিতে আবার ফিরিয়ে দিব, সেখান থেকে আবার তোমারে তুলবো। তুমি বিশ্বাস করে নিয়েছো এটা। এবং পরকালে তুমি যদি এই খারাপ কাজ যদি করো, আল্লাহ বলেছেন তোমাকে কি করবেন? শাস্তির মুখোমুখি করবেন। যেহেতু তোমার রব তোমার কাছ থেকে সমস্ত জবাবদিহি নিবেন, সমস্ত কিছু নিতে তিনি সক্ষম, এই জন্য তুমি তাকে ভয় পাও। তো তুমি এই যে শক্তিকে ভয় পাচ্ছ, মূলত মানুষ মূলত শক্তিকে ভয় পায়। আমার থেকে যে বেশি শক্তিশালী, তাকে আমি মূলত ভয় করি, রাইট? এটা একটা কমন কনসেপ্ট, ঠিক না? আমার থেকে যে বেশি শক্তিশালী, যে বেশি ধনী, যে বেশি বুদ্ধিমান, তার প্রতি আমার একটা অটো সমীহ থাকে, অন্যদিকে থাকে না। ঠিক একটা কনসেপ্ট আছে সমাজে, দেখো। তুমি কাউকে যদি প্রশংসা করো, তুমি কিন্তু তার পিঠ চাপড়ে দিয়ে বাঘের বাচ্চা বলো। কারণ বাঘের আভিজাত্য, বাঘের শক্তি, তুমি তার পিঠ চাপড়ে দিয়ে শিয়ালের বাচ্চা বললে খবর আছে, পিঠ চাপড়ে গরুর বাচ্চা বললে আরো খবর আছে। কারণ বাঘ, শিয়াল, গরু সবই তো প্রাণী। তো বাঘের বাচ্চা বলার কারণ কি? ওর বাবা কি বাঘ ছিল নাকি? হুম। ওর বাবা তো বাঘ ছিল না। কিন্তু বাঘের বাচ্চা মানে হচ্ছে সামথিং অ্যারিস্টোক্রেট, স্ট্রংগেস্ট, এমন কিছু একটা এখানে মিন করে। তো মানুষ এই জিনিসগুলোর প্রতি ভেতর থেকে একটা তার দুর্বলতা কাজ করে, ঠিক না? তো ওই অর্থেই দেখো, সমাজে সিংহাসন কথার একটা প্রচলিত অর্থ আছে, যে রাজা সিংহাসনে বসেন, এটা তার আসন, রাজা সিংহের মতো। কিন্তু এই বিড়াল আসন কুত্তাসন এগুলো সমাজে কোনো প্রচলিত অর্থ গ্রহণ করে না, প্রচলিত অর্থ ধারণ করে না। যেহেতু করে না, এগুলো সমাসের আওতাভুক্ত নয়, এগুলো সমাসের আওতাভুক্ত নয়। কথা ক্লিয়ার? তাহলে আমরা সমাসের সংজ্ঞা এখান থেকে কি উদ্ধার করলাম? আমরা উদ্ধার করলাম পাশাপাশি অর্থ সংগতি বিশিষ্ট দুই বা ততোধিক পদের এক পদে পরিণত হওয়াকে সমাস বলে। আবার বলছি, পাশাপাশি অর্থ সংগতি বিশিষ্ট দুই বা ততোধিক পদের এক পদে পরিণত হওয়াকে সমাস বলে। বুঝছো কথাটা? এখন এই বেসিকটা আশা করি তোমার ধরাই দিতে পারছি। এখন যে কাজ তোমার করা লাগবে, অর্থাৎ পরীক্ষায় যখন সমাস আসে, নর্মালি তোমাকে জিজ্ঞাসা করবে যে কোনটা কোন সমাস, আসলে তোমার এখানে নির্ণয় করতে হবে, আর কিছু না। তোমাকে দেখে চিনতে হবে এটা এই সমাস। এটা হচ্ছে তোমার কাজ। কিরকম? আসো দেখাচ্ছি।
এখানে পূর্বপদ পরপদ জিনিসটা নিয়ে আমরা আলোচনা করব। এখানে দেখো, সে কথাটা নিয়ে তোমাকে বলছি। সমাজের 6 প্রকার এবং তার মধ্যে আলাদা আলাদা শ্রেণী বিভাগ আছে। টোটাল ক্লাসিফিকেশনে আমরা জানবো, তবে তোমার আসল কাজ যেটা সেটা এখান থেকে করতে হবে। দেখো, আমরা এখান থেকে এগুলো একটু নিব। ঘর জামাই, বিদ্যালয়, শিক্ষামন্ত্রী, সিংহাসন, এগুলো একটু নিই। ঠিক আছে। ঘর জামাই, তারপরে হচ্ছে বিদ্যালয়, তারপরে হচ্ছে আর কিছু আছে, শিক্ষামন্ত্রী, আত্মসিংহাসন না? ঘর জামাই, বিদ্যালয়, শিক্ষামন্ত্রী, সিংহাসন। এখন চোখ বড় বড় করে এখানে দেখো। এই হলো ঘর জামাই, এই হলো বিদ্যালয়, এই হলো শিক্ষামন্ত্রী, এই হলো সিংহাসন। প্রত্যেকটার মধ্যে দেখো দুইটা করে পার্ট আছে। একটা হচ্ছে ঘর, একটা জামাই, একটা বিদ্যা, একটা আলো, একটা শিক্ষা, একটা মন্ত্রী, একটা সিংহ, একটা আসন। এখন এখানে একটা ফাংশনও আছে। পূর্বপদ পরপদের অর্থ বোঝার আগে একটা কঠিন ফাংশন তোমাকে বুঝাই দিই। সব জায়গায় এটা বলি না, মাস্টার ক্লাস যেহেতু বলার চান্স আছে, তোমার বুঝাই দিচ্ছি। মনোযোগ দিও, দিলে উপকার হবে আর কি, আর না দিলে তার কিছু করারই নেই। আমি কি করতে পারি? দেখো, সিংহাসনটা দিয়ে শুরু করি বা বিদ্যালয়টা দিয়ে শুরু করি, তাহলে বুঝতে সুবিধা হবে। এই হচ্ছে সিংহ চিহ্নিত আসন। তুমি এখানে পাইছিলা মূলত সিংহ আসন। এবং পরেরটা যেটা ধরো, সিংহাসনের পরে ধরো যদি আমরা বিদ্যালয় দিয়ে বলি, বিদ্যার নিমিত্তে আলয়। সো বিদ্যা আলয়, তুমি এমনটা পাইছো। কিন্তু পাওয়ার পরে তুমি লেখার সময় বাস্তবে কিন্তু এমন লেখো না। তুমি লেখো বাস্তবে এখানে লিখতেছো সিংহাসন, বাস্তবে লিখতেছো বিদ্যালয়। দেখো, তুমি এখানে পাইছো সিংহ, এখানে পাইছো আসন। তো এখানে কিভাবে তুমি সিংহাসন হুবহু লিখো? কথাটা এরকম ছিল। কারণ তুমি তো সিংহ পাইছো আর আসন পাইছো, এখানে সিংহ আর আসনই তো নিতে হবে, অন্য কিছু নিতে পারবে না। কিন্তু সিংহ আর আসন নিয়ে তুমি দেখলা যে উচ্চারণ করতে অসুবিধা হয়, বলাটা স্পন্টিনিউয়াস মনে হয় না, অসুবিধা লাগে। এই জন্য তুমি তখন পরে যেটা করছো, তুমি এই হচ্ছে গিয়া সিংহ আর হচ্ছে আসন, তুমি এবার সন্ধি করছো, করে তুমি এটা সহজ করে বানাইছো সিংহাসন, বাট কথাটা ছিল সিংহ আসন। এই যে সিংহর অধ্বনি, আসনের আধ্বনি, দুটা মিলে স্বরসন্ধির 1 নম্বর রুল অনুযায়ী আ হয়েছে। ঠিক এখানে দেখো, তুমি এখানে পাইছো বিদ্যা, এখানে পাইছো আলয়। সো কথাটা ছিল বিদ্যা আর আলয়। এখন বিদ্যা আর আলয় এটা শুনতে ভালো লাগে না, এই জন্য তুমি বিদ্যার আলয়কে কি করছো, সন্ধি করছো। এই বিদ্যার আ, আলয়ের আ, দুটো মিলে স্বরসন্ধির 1 নম্বর রুলে আ হয়েছে, এটা বিদ্যালয় হয়েছে। কথা বুঝছো কথাটা? ওই বিদ্যা আলয় থেকে কথাটা হয়েছে বিদ্যালয়। মানে কথাটা মূলত ছিল বিদ্যা আলয়ে যায়, রাজা সিংহ আসনে বসেছেন। তো আমরা যখন দেখলাম, হ্যাঁ, সমাস করছি, বড়টাকে ছোট করছি, লাভের লাভ তেমন কিছু হয় নাই, এখনো বড়টা দুর্বোধ্যই থেকে গেছে, তখন সমাসের উপরে সন্ধি অ্যাপ্লাই করছি। সমাসের উপরে কি করছি? সন্ধি অ্যাপ্লাই করছি, করে ব্যাপারটাকে আর একটু সহজ করছি। এর মানে হচ্ছে এই শব্দগুলো জন্ম হয়েছে সমাসের ঘরে, লালিত পালিত হয়েছে সন্ধির ঘরে। শব্দগুলোর জন্ম হয়েছে কার ঘরে? সমাসের ঘরে। লালিত পালিত হয়েছে কার ঘরে? সন্ধির ঘরে। কারণ সিংহাসন শব্দটা, বিদ্যালয় শব্দটা জন্ম হয়েছে সমাসের পদ্ধতি মেনে। কিন্তু সমাসের পদ্ধতি মেনে জন্ম হওয়ার পরেও এগুলোর উচ্চারণ নিয়ে আমরা সহজবোধ্য ছিলাম না, এগুলোর উচ্চারণ আমাদের কাছে প্রাঞ্জল ছিল না। তখন তার উপর আমরা সন্ধি অ্যাপ্লাই করছি। সন্ধির কাজ কি? উচ্চারণ সহজ করে দেওয়া। আমরা উচ্চারণ সহজ করছি সন্ধির মাধ্যমে। তাহলে সন্ধি কি আসলে নতুন শব্দ বানায়? না, সন্ধি আসলে নতুন শব্দ বানায় না, একটু খেয়াল করে দেখো। সন্ধি আসলে নতুন শব্দ বানায় না। সন্ধি কি করে? দুটা শব্দকে মিলায়া শব্দটাকে সংক্ষিপ্ত করে উচ্চারণটাকে সহজ করে দেয়। নদী আর অম্বু সন্ধি করলে হয় নদ্যম্বু। তো নদী মানে নদী, অম্বু মানে পানি, নদ্যম্ব মানেও তো নদীর পানি। আলাদা কিছু হয়েছে এখানে? আলাদা কিছুই হয় নাই, খালি সহজ করছে। তো শিক্ষামন্ত্রী, তারপরে ঘর জামাই, না এখানে সন্ধি করার দরকার হয় না, এমনিতে সহজ রয়ে গেছে। তো যেখানে সহজ রয়ে যায় সেখানে সন্ধি করি না। কিন্তু নব অন্ন উপলক্ষে যে উৎসব, নব অন্ন, নব অন্ন উপলক্ষে যে উৎসব, নব অন্ন বলতে ভালো লাগে না।
এবার নব আর অন্যর মধ্যে আবার সন্ধি করছি, করে এটারে সহজ বানাইছি, গোত্র করে বানাইলাম নবান্ন। তাহলে যে শব্দগুলো তুমি সন্ধিতে দেখো তার সবগুলোই যে তোমার সমাস থেকেই চলে আসছে এমনও না। তবে যে শব্দগুলো সমাস থেকে তুমি নিয়ে সন্ধিতে সহজ করছো, এগুলোর মধ্যে কিছু উদাহরণ তোমাকে আমি এখানে দেখাইলাম। তাহলে সন্ধি আসলে নতুন শব্দ তৈরি করে না। নতুন শব্দ তৈরি করার সিস্টেম মূলত হচ্ছে তিনটা: এক, সমাস; দুই, উপসর্গ; তিন, প্রকৃতি প্রত্যয়। আর সন্ধি অন্যের ঘরে জন্ম হওয়া শব্দকে নিজে লালন পালন করে সুন্দর করে আর কি। কপাল খারাপ কাকের মতো, সমাস কোকিলের মতো, নিম পাড়া দিয়া খালাস। তাহলে এই পর্যন্ত মনে করি একটা কঠিন জিনিস বুঝাইতে পারছি, আর একটা কঠিন জিনিস একটু পরে বোঝাবো। এখন দেখো, ঘর জামাই বললে তুমি কি ঘরের অর্থ বুঝো না জামাইয়ের অর্থ বুঝো? একটা মানুষকে তুমি বললা ঘর জামাই, সে ঘর জামাই। বাই দ্য ওয়ে, ঘর জামাই কিন্তু গালি না, আমরা আমাদের সমাজে এটাকে গালি হিসেবে ব্যবহার করি। এটা আমাদের ভুল এবং সীমাবদ্ধতা। একটা ছেলে বিয়ের পরে শ্বশুর শাশুড়ি যদি অসহায় হয়, মনে করো একটাই মেয়ে সে বিয়ে করছে, এখন শ্বশুর শাশুড়ির ছেলে নাই, তাদেরকে দেখাশোনা করবে কে কাছ থেকে? তো ওই ছেলে যদি শ্বশুরের বাড়িতে এসে ওঠে এবং একই সাথে যদি বাবার এবং শ্বশুরের দেখাশোনা করে, মনে করো তার আরো তিনটা ভাই আছে বা চারটা ভাই আছে মনে করো, তো চারটা ভাই আছে, চারটা ভাই প্রত্যক্ষভাবে তার বাবা মাকে দেখতে পারবে, কিন্তু শ্বশুর শাশুড়িকে দেখার কেউ নেই। বিয়ে করছে, বোনে চলে আসে, তারা একা। তো শ্বশুর শাশুড়িকেও দেখার জন্য যদি সে শ্বশুর বাড়িতে এসে ওঠে, বাবা মাকেও দেখাশোনা করে, আবার বাবা মার জন্য ভাইয়েরাও আছে, যৌথভাবে দেখাশোনা করে, বাবা মারও কোনো আপত্তি নাই, তুমি তোমার শ্বশুর শাশুড়িকে দেখো, তোমার শ্বশুর শাশুড়ির যত্ন তুমি নাও, বাবা মার আপত্তি নাই, সেই দিক থেকে ওই ছেলে ভালো কাজ করলো না খারাপ কাজ করলো? সে ভালো কাজ করলো, সে মহৎ কাজ করলো, সে আরো আগায় গেল ভালো কাজের একটা ধাপে। তো তারে নিয়ে আমাদের সমাজে ট্রোল করা হয়, এটা যেন না হয়। ঘর জামাই নবীদের সুন্নাহ। অনেক নবী বিয়ের পর শ্বশুর বাড়িতে থেকেছেন। তবে হ্যাঁ, যদি এমন বাউন্ডুলে হয় যে কোনো কাজে লাগে না, এপারেও না ওই পারেও না, যার নিজের করে খাওয়ার কোনো ক্ষমতা নাই, ধনীর কন্যা বিয়ে করে সেখানে বসে বসে মানে ইয়ে করতেছে, বসে বসে তোমার হচ্ছে ওই জায়গায় আরাম করতেছে, এমন হলে তারে বলবো আমরা ব্যক্তিত্বহীন। তারে আমরা কি বলবো? ব্যক্তিত্বহীন বলতে পারি। সো ওই জায়গা থেকে বললে তাও গালি দেওয়া চলে না, সে তো বিয়ে করছে লিস্ট। তো কিন্তু এটা ঠিকও না, শ্বশুর শাশুড়ির উপরে ভর করে থাকা ঠিকও না। আচ্ছা, এরপরে আসো যেটা নিয়ে কথা বলছিলাম, ঘর জামাই। এখানে আমরা জামাই বুঝতে পারি, বিদ্যালয়ে আলয় একটা বাড়ি বুঝতে পারি, শিক্ষামন্ত্রীতে একজন মন্ত্রীকে বুঝি, সিংহাসনে একটা আসনকে বুঝি। মানে চারটা সমস্যা একটা জিনিস কমন, সেটা হচ্ছে পরপদের অর্থের প্রাধান্য। পরপদ মানে কি? দেখো, এই যে তুমি বললা এখানে সিংহাসন, সিংহাসন কথার মধ্যে তুমি কি পাইছো? সিংহাসনে একটা হচ্ছে সিংহ, একটা হচ্ছে আসন। তো এই সিংহ যেটা প্রথম অংশ যেটা, এটার নাম হচ্ছে পূর্বপদ। আর আসন যেটা, এটার নাম হচ্ছে পরপদ। পরপদের আরেকটা নাম আছে, সেটা হচ্ছে কি উত্তরপদ। পরপদের একটা নাম কি? উত্তরপদ। উত্তর মানেও পরে, স্নাতকের পরের ডিগ্রিটা স্নাতকোত্তর। বিবাহের পরে যদি অনেকদিন পর রিসেপশন হয়, আমরা বলি বিবাহোত্তর সংবর্ধনা, বলি কি বলি না? তারপরে মুক্তিযুদ্ধের পরবর্তী সময় আমরা বলি যুদ্ধোত্তর বা স্বাধীনতা উত্তর, উত্তর মানে এখানে পরে। তাহলে আমরা বুঝলাম যে সিংহাসন পূর্বপদ নয়, পরপদের অর্থের প্রধান, এই জায়গার মধ্যে পরপদের অর্থের প্রাধান্য। এখন আসো, যেহেতু এখানে পরপদের অর্থের প্রাধান্য, এমন সমাস থাকতে পারে না যেখানে পূর্বপদের অর্থের প্রাধান্য হবে? থাকতে পারে। এমন সমাস কি থাকতে পারে না যেখানে উভয় পদের অর্থের প্রাধান্য হবে? হ্যাঁ, এটাও থাকতে পারে। এমন সমাস কি থাকতে পারে না যেখানে কোনো পদেরই অর্থের প্রাধান্য হোক থাকবে না? হ্যাঁ, এমনও তো থাকতে পারে। তাহলে পদের অর্থ বললে চার রকম। এখানে পাইছো পরপদ, কোথাও পাইতে পারো পূর্বপদ, তাহলে হলো দুইটা। কোথাও পাইতে পারো উভয় পদ, হলো তিনটা। কোথাও পাইতে পারো কোনো পদয় না, সম্পূর্ণ ভিন্ন নতুন কোনো পদের অর্থের প্রাধান্য, তাহলে হলো চারটা। এটা মাথায় রাখবা, আমরা ওই অ্যাঙ্গেলে আগাবো। এখন আসো পরের অংশ, যে ভাইয়া সমাস আর এক কথায় প্রকাশ একই জিনিস কিনা। সমাস ভার্সেস এক কথায় প্রকাশ একই জিনিস কিনা? না, সমাস আর এক কথায় প্রকাশ একই জিনিস না। কেন একই জিনিস না?
কারণ তুমি যে এতক্ষণ ধরে করছো, তোমার উদাহরণটাই নিলাম, এটাই নিব বারবার, কাজে লাগবে এটা নিলে। সিংহ চিহ্নিত আসন, এখান থেকে তুমি যে লিখছো সিংহাসন, অথবা মনে করো জ্যোৎস্না শোভিত রাত সমান সমান হয়ে গেল জ্যোৎস্না রাত, এটা এক কাজ। কিন্তু তুমি যখন এরকম ভাবে করো, বড় ভাইয়ের পূর্বে ছোট ভাইয়ের বিবাহ, এটাকে বলা হয় অধিবেদন। কখনো কখনো এমন হয় না যে বড় ভাই বিয়ে করে নাই, ছোট ভাই বিয়ে করে ফেলাইছে, এমন হয়। তো যদি বড় ভাইয়ের পূর্বে ছোট ভাই বিয়ে করে, তখন তাকে অধিবেদন বলা হয়। বুঝতে পারছো? এটা হচ্ছে এক কথায় প্রকাশ। এখন এক কথায় প্রকাশ আর সমাসের মধ্যে দেখো তো তুমি নিজে কোনো পার্থক্য পাও পাও কিনা। তুমি এখানে কোনো পার্থক্য পাও কিনা? ডেফিনেটলি এখানে পার্থক্য আছে। এখানে একটা পার্থক্য আছে, পার্থক্যটা হলো সমাসে যে শব্দগুলো দিয়ে তুমি পাইছো, সমাসের ওই জায়গাটা, হ্যাঁ, সমাসের ওই জায়গাটা বাক্য থেকেই গেছে। কিন্তু এক কথায় প্রকাশে সেটা বাক্য থেকে যায় নাই। বড় ভাইয়ের পূর্বে ছোট ভাইয়ের ও এটা অধিবেদন, এটা পরিবেদন। এক মিনিট, এটাকে বলা হয় পরিবেদন। আর প্রথম স্ত্রী জীবিত থাকতে, প্রথম স্ত্রী জীবিত থাকতে দ্বিতীয় বিয়ে, এটাকে বলা হয় অধিবেদন। অথবা ধরো আশ্বিন মাসের পূর্ণিমা রাত, আশ্বিন মাসের পূর্ণিমা রাত, এটাকে এক কথায় বলা হয় কোজাগর। এখন চোখ বড় বড় করে এখানে দেখো তো বিষয়গুলো কি দাঁড়াইলো। দাঁড়াইলো বড় ভাইয়ের পূর্বে ছোট ভাইয়ের বিবাহ, পরিবেদন। এই পরিবেদন কথার কোন অংশ এখানে আছে? না, কোনো অংশই নাই। প্রথম স্ত্রী জীবিত থাকতে দ্বিতীয় বিয়ে, অধিবেদন। অধিবেদন কথার কোন অংশ এখানে আছে? না, কোনো কথাই নেই। তাহলে অধিবেদন পরিবেদন সম্পূর্ণ নতুন শব্দ। আশ্বিন মাসের পূর্ণিমা রাতকে এক কথায় বলা হয় কোজাগর। তোমরা শ্রীকান্ত আচার্য একটা বিখ্যাত গান শুনছো, আমি খোলা জানালায়, তুমি ওই দক্ষিণা বাতাস, আমি নিঝুম রাত, তুমি কোজাগরী আকাশ। ওই কোজাগরী আকাশ মানে আশ্বিন মাসের পূর্ণিমা রাত। শুকনো পাতার শব্দ মর্মর, হরিণের চামড়া অজিন, বাঘের চামড়া কৃত্তি, তারপরে যে নারীর সন্তান হয় না বন্ধা, যে নারীর হাসি সুন্দর সুস্মিতা, যে নারীর হাসি পবিত্র সুচিস্মিতা। তো এই শব্দগুলো যে তুমি তৈরি করতেছো, ছোট ছোট শব্দ, এগুলোকে বাক্য থেকে নিছো? না, বাক্য থেকে নেওনি। তুমি সম্পূর্ণ আলাদা শব্দ নিছো। তো সম্পূর্ণ আলাদা বা নতুন শব্দ দিয়ে যদি মূলভাব প্রকাশিত হয় বাক্যর, তখন সেটাকে বলা হয় এক কথায় প্রকাশ। এগুলো সবগুলো এক কথায় প্রকাশ। আর যদি যে একটা কথা তুমি নিছো, এটা যদি বাক্য থেকেই যায়, যদি এমন হয় বাক্য থেকেই যায়, দেখো এই জ্যোৎস্না রাত সিংহাসন, এই জ্যোৎস্না আর রাত, এই সিংহ আর আসন বাক্য থেকেই গেছে, তখন সেটাকে বলা হবে সমাস। তাহলে সমাস আর এক কথায় প্রকাশের পার্থক্য কি ধরতে পারছো? আশা করি ধরতে পারছো। তাহলে সব সমাসই এক কথায় প্রকাশ, কিন্তু সব এক কথায় প্রকাশ কি নয়? সমাস নয়। সব সমাসই এক কথায় প্রকাশ, কিন্তু সকল এক কথায় প্রকাশ সমাস নয়। হিসাবটা খুবই সহজ। আমরা এখান থেকে এই সমাস এবং এক কথায় প্রকাশের পার্থক্যটা আশা করি তোমাদের বোঝাই দিতে পারছি। এরপরে আসো পরবর্তী অংশ নিয়ে কথা বলি। আমরা সমাসের ক্লাসিফিকেশন এখানে দেখাইছি। দ্বন্দ্ব অনেক রকমের হয়। কর্মধারয়কে তুমি বেসিক 4টা ভাগে ভাগ করতে পারো, তৎপুরুষ 9 ভাগে ভাগ করতে পারো, এবং বহুব্রীহিকে চাইলে 8 ভাগে ভাগ করতে পারো। তো চলো আমরা কথা না বলে সমাসের ভিতরে চলে যাব, যেটা দিয়ে তোমাদের বুঝাইছিলাম, মনে আছে? যে এই যে এখানে কোন সমাসের কোন পদের অর্থ প্রধান। এখানে বলছিলাম যে সিংহাসনে
বিদ্যালয়ে শিক্ষামন্ত্রীতে এগুলাতে পরপদের অর্থের প্রাধান্য, এবং এটাও বলছিলাম এমন সমাস থাকতে পারে যেখানে পূর্বপদের অর্থের প্রাধান্য হবে। হ্যাঁ, তখন কোন সমাসে কোন পদের অর্থের প্রাধান্য এটা আমরা এখান থেকে শিখব। এবং এই স্লাইডটা তোমার টোটাল সমাসের যত পড়া আছে তার মধ্যে তোমার জন্য সব থেকে বেশি হেল্প করবে এটা বুঝতে পারাটা। তো চলো এখান থেকে দেখি কোন সমাসে কোন পদের অর্থের প্রাধান্য। তোমাদের যেহেতু বলছে, এটা শিখতে পারলে তোমার সমাসের ম্যাক্সিমাম আইডিয়া এখান থেকে তুমি ক্লিয়ার করতে পারবা। আর এর উপরে তোমার সমাসের পুরা ক্লাসের সমস্ত কিছু আইডিয়া বিল্ড আপ এর উপরে দাঁড়ায় আছে। তাহলে এটা একটু বোঝো। দেখো, পরপদ অর্থপ্রধান সমাস তিনটা: একটা কর্মধারয়, একটা তৎপুরুষ, একটা দ্বিগু। এখন তোমার প্রশ্ন হতে পারে তাহলে কোনটা কখন হবে আমি কি করে বুঝবো? হ্যাঁ, আমি তোমারে বুঝাই দিব। এরপরে দেখো, পূর্বপদ অর্থপ্রধান সমাস একটা, সেটা হচ্ছে তোমার অব্যয়ীভাব। আর পরপদে হচ্ছে তিনটা। আচ্ছা, এরপরে দেখো উভয়পদ অর্থপ্রধান সমাস, এটা হচ্ছে দ্বন্দ্ব একটা, উভয় পদের অর্থপ্রধান। কোন পদেরই অর্থপ্রধান না, একেবারে তৃতীয় পদের অর্থপ্রধান হবে আর কি, দুই দুই পদের বাইরে চলে যাবে, সেটা বহুব্রীহি। কিভাবে একটু দেখো। আমি এখানে বলছি ঘর জামাই, ছাত্র সমাজ এবং চৌরাস্তা। মনে রাখো, দ্বিগু সমাসের লক্ষণ হলো এর মধ্যে সংখ্যা থাকবে। মনে রাখো, দ্বিগু সংখ্যা থাকে, সংখ্যা। তাহলে আমি পরপদের অর্থপ্রধান সমাস তিনটা, কর্মধারয়, তৎপুরুষ, দ্বিগু, একটাকে আলাদা করে দিলাম। দ্বিগুকে কিসের দ্বারা? সংখ্যার দ্বারা। দ্বিগুতে সংখ্যা আছে মানে দ্বিগু আলাদা হয়ে গেল, একটা শেষ। এরপরে আসো তৎপুরুষ। তৎপুরুষে ব্যাস বাক্যে থাকে হচ্ছে বিভক্তি। তুমি যখন ব্যাস বাক্যে যাবা তখন বিভক্তি থাকবে। আচ্ছা, এরপরে কর্মধারয় আসো। কর্মধারয়ে কোনো কিছুই থাকবে না। এখন এখান থেকে তুমি শর্টকাটে যদি বলো, দ্বিগু হয় সংখ্যা দিয়ে, তৎপুরুষ হয় বিভক্তি যুগে, আর কর্মধারয় কোনো কিছুই, এই দুইটার কোনোটাই এখানে থাকে না। তাহলে দেখো তো, চৌরাস্তা যেটা খালি চোখে দেখতে পাচ্ছ সেটা নিয়েই কথা বলি। এই যে চৌরাস্তার মধ্যে যে চার আছে, এটা সংখ্যা। ছাত্র সমাজকে ভাঙলে তুমি যে পাবা ছাত্রদের সমাজ। ছাত্রদের, এই ছাত্রদের কথাটার মধ্যে একটা এর আছে না, তো এর একটা সংখ্যা। ঘর জামাই যখন তুমি বলবা, তখন তুমি বলবা হচ্ছে ঘরে আশ্রিত জামাই। তো ঘরে আশ্রিত জামাই, এখানে তো আর বিভক্তিও নাই, সংখ্যাও নাই। তাহলে এটা হয়ে গেল কর্মধারয়। এর মানে ঘর জামাইটা হচ্ছে কর্মধারয়, ছাত্র সমাজটা হচ্ছে তৎপুরুষ, দ্বিগুটা চৌরাস্তাতে এটা হচ্ছে গিয়ে দ্বিগু। হিসাব শেষ, একটা গেল। এখন আসো, পরপদের অর্থপ্রধান দেখলাম, এবার পূর্বপদের অর্থপ্রধান। পূর্বপদের অর্থপ্রধান কোন সমাসটা? অব্যয়ীভাব। দেখো, অব্যয়ীভাব সমাসটা অব্যয় দিয়ে শুরু হয়, এটা হচ্ছে এক নম্বর কথা। আরো যদি তোমাকে আমি স্পেসিফাই করি, তাহলে অব্যয়ীভাব সমাসটা উপসর্গ দিয়ে শুরু হয়, এটা হচ্ছে মূল কথা। অব্যয়ীভাব যত সমাস আছে তার 98% ক্ষেত্রেই এটা উপসর্গ দিয়ে শুরু হবে। এখন তুমি উপসর্গ যদি না চিনো তাহলে তো দুঃখজনক। উপসর্গের ভিডিওটা দেখে নিও, এখন উপসর্গ নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। অব্যয় কিন্তু অনেক রকমের হয়। অব্যয়ের একটা ডিটেইল আইডিয়া আছে। অব্যয় মানে কি? অব্যয় মানে হচ্ছে যে পদের কোনো নিজস্ব বা স্বাধীন অর্থ নাই তাকে অব্যয় বলা হয়। আসো, অব্যয়টা একটু সংক্ষেপে দেখাই দিচ্ছি। এই অব্যয় মানে বোঝানো হয় যে পদের কোনো নিজস্ব বা স্বাধীন অর্থ নেই, তাকে অব্যয় বলা হয়। এখন অব্যয় বললে তুমি যেসব জিনিস পাও তাদের সাথে একটু পরিচিত হও। অব্যয় মানে প্রথমত যোজক। যোজক মানে কোনগুলো? এই যে এবং, ও, আর, তারপরে হচ্ছে কিন্তু, যাদেরকে তুমি চিনো এজ ইউজুয়াল, এরা সব অব্যয়। আচ্ছা, যত উপসর্গ আছে সব অব্যয়, যেমন প্র, আ, অনু, বি, এরা সব অব্যয়। আচ্ছা, যত অনুসর্গ আছে, অনুসর্গ কোনগুলো? অনুসর্গ মানে হচ্ছে তোমার প্রতি, মানে প্রেপোজিশন গুলো। তারপর হচ্ছে বিনা, বিহনে, তারপরে ধরো ছাড়া, তারপরে ধরো হচ্ছে মাঝে, তারপরে হচ্ছে উপর বা উপরে, দ্বারা, দিয়া, কর্তৃক, হতে থেকেছে, মাঝে মধ্যে, উপরে নিচে, ভিতরে বাইরে, এগুলো সবগুলো। আচ্ছা, তাহলে যোজক গেল, উপসর্গ গেল, অনুসর্গ গেল। এরপরে আসো, যত প্রত্যয় আছে সবগুলো অব্যয়। যেমন ইকা, নি,
ইনি, এগুলো যেগুলো আছে যেগুলো পরে যুক্ত হয়, যেমন নাটক থেকে নাটিকা, জেলে থেকে জেলেনি, গোয়ালা থেকে গোয়ালিনী ইত্যাদি। এরপরে যত বিভক্তি আছে সবগুলো অব্যয়। যত বিভক্তি তুমি দেখো, এটা শব্দ বিভক্তি হোক আর ক্রিয়া বিভক্তি হোক, সবগুলোই অব্যয়। যেমন এই র, এর, অন্তঃস্থীয়, তে, এতে, বা ক্রিয়া বিভক্তি যেগুলো আছে লাম, বেন, ব, বি, ছ, চি, ল ইত্যাদি। এরপরে যত লগ্নক আছে তারা সবাই অব্যয়। লগ্নক চার রকমের, এক কথায় বললাম আর কি, লগ্নক চার রকমের। যত লগ্নক আছে তারা সবাই, যে বচন, তারপরে তোমার হচ্ছে যে বলক, তারপরে যে নির্দেশক, বুঝতেছো কথা? তো যতগুলো লগ্নক আছে এরা সবই হচ্ছে অব্যয়। তাহলে অব্যয় বলতে আমরা একটা বিশাল আইডিয়াকে বুঝি। এখানে পাই এক, দুই, তিন, চার, পাঁচ, আর লগ্নক আছে চার, মোটামুটি এই নয় রকমের। তাহলে একটু হিসাব করে দেখো তো, নয় রকমের তুমি অলমোস্ট অব্যয় পাচ্ছ। এখন নয় রকমের অব্যয়ের মধ্যে আমি কি তোমাকে সবগুলো নিতে বলছি? কথা বলো, আমি কি তোমাকে সবগুলো নিতে বলছি? আমি তো তোমার সবগুলো নিতে বলি নাই। আমি বলছি এখান থেকে তুমি কেবল দেখবা যে উপসর্গ দিয়ে যেগুলো তৈরি হয়েছে, উপসর্গ দিয়ে যেগুলো তৈরি হয়েছে সেগুলো হচ্ছে তোমার অব্যয়ীভাব সমাস। অব্যয় বিশাল, তার মধ্যে যেগুলো উপসর্গ দিয়ে তৈরি হবে সেগুলো অব্যয়ীভাব সমাস। তাহলে অব্যয় মূলত যোজক, উপসর্গ, অনুসর্গ, প্রত্যয়, বিভক্তি, লগ্নক। লগ্নক যে চারটা তার মধ্যে বিভক্তিও একটা, তবে বিভক্তি একটু আলাদা করে তোমরা দেখাইলাম। আর বাকি যে তিনটা লগ্নক আছে, একটা বহু বচনের যেগুলো রা, এরা, এরা, গুলা, গুলি, গুলো, তারপর নির্দেশক টি, টা, খানা, খানি, এগুলো। তারপরে বলক, বলক মানে বক্তব্যকে শক্তিশালী করে যেটা, যেমন আমরাই যাব, এই আইটা, তোমাকেই নিতে এসেছি, তোমাকেই, এই যে রসইটা, এগুলো হচ্ছে বলক। তাহলে অল আর অব্যয়। ওকে, এর মধ্যে যেগুলো উপসর্গ সেগুলো দিয়ে অব্যয়ীভাব সমাস তৈরি হয়। এখন প্রশ্ন করতে পারো, ভাইয়া 2% বাদ দিছো কেন? 2% বাদ দিছি, তোর সমস্যা আছে? এই 2% বাদ দেওয়ার কারণ হচ্ছে, উপসর্গ তো অবশ্যই অব্যয়, তবে অন্য অব্যয় দিয়েও অব্যয় বা সমাস হতে পারে। যেমন রীতিকে অতিক্রম না করে একটা আছে, যথারীতি। এই যথারীতি শব্দটা অব্যয়ীভাব সমাস। এখানে যথা কথাটা অব্যয়, কিন্তু এটা উপসর্গ না। যথা কথাটা অব্যয়, কিন্তু এটা উপসর্গ না। যেহেতু উপসর্গ না কিন্তু অব্যয়, তাই এটা অব্যয়ী ভাব। এই জন্য তুমি মনে রাখবা, যে উপসর্গ দিয়ে শুরু হয়েছে, চোখ বন্ধ করে সেটা অব্যয়ী ভাব হওয়ার সম্ভাবনাই বেশি। হ্যাঁ, অন্য অব্যয় দিয়ে অন্য সমাস হতে পারে, নই তৎপুরুষ নই বহুব্রীহিত উপসর্গ থাকে, কিন্তু উপসর্গের অর্থের প্রাধান্য থাকবে না। এখানে উপসর্গের অর্থের প্রাধান্য থাকবে। কেমনে থাকবে একটু দেখো। অব্যয় দিয়ে শুরু, অব্যয়ের অর্থের প্রাধান্য। আসো একবারে হাতের তুড়িতে বুঝাই দিচ্ছি। তুমি যখন উপজেলা বলো, দেখো এখানে একটা কথা উপ, একটা কথা জেলা। তো জেলা কথাটা নাউন, এটা অব্যয় না। উপ কথাটা অব্যয়, কারণ এটা উপসর্গ। এখন উপজেলা বললে তুমি কি জেলা বুঝো, না জেলার কোনো ক্ষুদ্র ইউনিটকে বুঝো? তুমি নিশ্চয়ই জেলার কোনো ক্ষুদ্র ইউনিটকে বুঝো। যেমন ঢাকার একটা উপজেলার নাম সাভার, ধামরাই, নবাবগঞ্জ, কুমিল্লার মুরাদনগর, লাকসাম, দাউদকান্দি, নাঙ্গলকোট, আমার ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর, তারপরে তোমার আশুগঞ্জ, তাই না? এখন বুঝে থাকলে বলো, উপজেলা বলার সাথে সাথে তুমি পুরা জেলাকে বুঝতেছো না, জেলাটা ইউনিট কি বুঝো। ধরো এটা পুরাটা হচ্ছে একটা জেলা, তার মধ্যে এই একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, এই এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, এই সাতটা উপজেলা আছে, সবটা একটা জেলা। এই বি, এ, সি এগুলো এক একটা উপজেলা। তো উপজেলা বলার সাথে সাথে তুমি বুঝতেছো জেলার কোন একটা ক্ষুদ্র অংশ বা ইউনিট, এর মানে পুরা জেলাটাকে তুমি মিন করোনি। এখন দেখো, তুমি যেহেতু জেলা বুঝতেছো না, তাহলে জেলার অর্থের এখানে প্রাধান্য নাই। অর্থের প্রাধান্য উপর, এবং উপর শব্দের অর্থ হচ্ছে ক্ষুদ্র। এখন জেলার ক্ষুদ্র এটা হলো ব্যাস বাক্য, সমান সমান উপজেলা। ঠিক তুমি যখন উপকূল বলো, এই কুল কথাটা তো নাউন, আর উপ কথাটা হচ্ছে উপসর্গ। এই উপশব্দের অর্থ হচ্ছে কাছে বা নিকটে, সামীপ্য অর্থে। এটা হচ্ছে তোমার অব্যয়ীভাব। কেমনে বিষয়টা, আসো আর একটু ক্লিয়ার করে দিই। ঘূর্ণিঝড়ে উপকূল ক্ষতিগ্রস্ত হয়েছে। উপকূল ক্ষতিগ্রস্ত হওয়ার মানে কি? সাগরের যেটা কুল, যেখানে বালু পড়ে থাকে, ওই জায়গা ক্ষতিগ্রস্ত হইলে আমরা উপকূল বলি না। সাগরের যেটা কুল, মনে করো এটা হচ্ছে গিয়ে তোমার, এখানে মানুষের বসতই আছে, তাই না? এখানে এখানে পানি, এটা হচ্ছে তোমার কুল। আর এখানে অনেক দূরে মানুষের বসতি, যেন 15 কিলোমিটার এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে।
তাহলে উপকূল ক্ষতিগ্রস্ত হওয়া মানে কুলের কাছাকাছি এরিয়াটা ক্ষতিগ্রস্ত হয়েছে, কুলটা না। তাহলে এখানে উপকূল শব্দের অর্থ হচ্ছে কুলের কাছে বা কুলের সমীপে। তাহলে এখানে তুমি উপশব্দের অর্থ পাইছো কাছে, এখানে উপশব্দের অর্থ পাইছো ক্ষুদ্র। তুমি যদি জেলাই বুঝাইতো তো জেলাই তো বলতা, উপজেলা বলছো কেন? তাহলে বোঝা গেল তুমি জেলা বোঝাতে চাওনি। তুমি যদি কুল বুঝাইতে চাইতা তাহলে তুমি কুলই তো বলতা, উপকূল বলছো কেন? তাহলে বুঝতে হবে তুমি কি করতে চাওনি, কুল বোঝাতে চাওনি, কুলের কাছাকাছি বোঝাতে চাইছো। তো এরকম যদি লক্ষণ দেখো, অব্যয় দিয়ে শুরু হবে, অব্যয়ের অর্থ প্রধান থাকবে। আবার বলছি, অব্যয় দিয়ে শুরু হবে, অব্যয়ের অর্থ প্রধান থাকবে, এমন সমাসের নামই হচ্ছে অব্যয়ীভাব। এক কথায় শেষ। এরপরে বিস্তারিত যখন দেখাবো, পানি ভাত হয়ে যাবে, পুরা পান্তা ভাত খেলে দেবো। এরপর আসো দ্বন্দ্ব। এটার নাম সোজা কথা, এটার নাম হলো হাইফেন সমাস। যত দ্বন্দ্ব আছে তার মধ্যে 95-97% দ্বন্দ্বই কি থাকে, হাইফেন দিয়ে শুরু হয়। মা বাবা, আয় ব্যয়, অহিনকুল। আমি মনে করো একটা ছেলের নাম মনে করো যে হচ্ছে কি নাম, ওর নাম ধরো হচ্ছে সুমন। বললাম যে সুমনের মা বাবা এসেছে। তো মা বাবা এসেছে মানে কি, মা আসছে না বাবা আসছে? হ্যাঁ, মাও আসছে বাবাও আসছে। তাহলে উভয় পদের অর্থের এখানে প্রাধান্য। এবং তুমি এই হাইফেনের জায়গায় এবং লিখে দিলেই হয়ে যাবে ব্যাস বাক্য। মা এবং বাবা, মা বাবা, আয় এবং ব্যয়, আয় ব্যয়, ওহি এবং নকুল, ওহি নকুল। এটা একবারে মামুলি বিষয়, পাত্তাই পাবেন এটা, কোনো কঠিন কিছু না। তাইলে আমরা এখান থেকে শিখলাম মা বাবা, আয় ব্যয়, অহিনকুল, এগুলো সবগুলো দ্বন্দ্ব সমাস। এবং দ্বন্দ্ব সমাসের লক্ষণ কি? প্রথমত মাঝখানে হাইফেন থাকে। দ্বিতীয়ত দ্বন্দ্ব সমাসে উভয় পদের অর্থের প্রাধান্য থাকে। কারণ তুমি যেটা বলবা পুরোটাকে মিন করবা। অহিনকুল দ্বারা শুধু অহিকে বোঝাও নাই, শুধু নকুলকে বোঝাও নাই। অহি মানে সাপ, নকুল মানে বেজি। ধরো কারো মাঝে বিরোধ সম্পর্ক, একজন একজনে দেখতে পারে না, পাইলে মনে হচ্ছে চাবায় খায় ফেলবে। তাহলে আমরা বললাম তার মাঝে অহিনকুল সম্পর্ক, মানে সাপ আর বেজি পাইলে কি চোমাচমি করে? না, সাপ আর বেজি পাইলে একে অপরের মাইট শুরু করে, বিরোধ সম্পর্ক। তাহলে তুমি এটার দ্বারা অহিও বুঝাইছো, নকুলও বুঝাইছো। জীবনে আয় ব্যয় বুঝতে হবে। শুধু আয় বুঝতে বলছে, শুধু ব্যয় বুঝতে বলছে? না, দুটোই বুঝতে হবে। তুমি কেমন আয় করবা, কেমন ব্যয় করবা, দুটোর মধ্যে ব্যালেন্স থাকলে তোমার ফাইন্যান্সিয়াল ক্যাপাবিলিটি ভালো হবে, তোমার ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট ভালো, এটা বলা যায়। তুমি আয় করো কম, ব্যয় করো বেশি, এটা খারাপ, পথে বসে যাবা। অথবা তুমি প্রচুর আয় করো কিন্তু ব্যয় করো না, লাইফের জন্য টাকা জমায় রাখো, তুমি কেপন। আল্লাহ হচ্ছে মরার পরে বাইরে সোজা করে দিব। এমন দুটার মধ্যে কি থাকতে হবে, একটা ব্যালেন্স থাকা লাগবে। তাহলে তোমাকে আয় বুঝতে হবে, ব্যয় বুঝতে হবে। এরপরে আসো, বুঝে বললাম সুমনের মা বাবা আসছে, মানে মাও আসছে বাবাও আসছে। এর মানে কি, উভয় পদের অর্থের প্রাধান্য। সো এটা খুব সিম্পল সমাস। হ্যাঁ, এখানেও ঝামেলা তোমারে করতে পারে, বেশি সিম্পল রে। অনেক সময় আমরা পাত্তা দেই না এবং পরবর্তীতে বাঁশটা খাই। কেন জানো? কারণ মানুষ সহজ প্রশ্নে ভুল করে বেশি, কঠিন প্রশ্নে ভুল করে কম। সহজ প্রশ্নটা যখন আসে সে মনে করে প্রশ্ন সহজ হয়েছে, দেই দেই করে গঙ্গা ফরিকের মতো লাফায় ওটা অ্যান্সার দেয়, দিয়ে ভুল করে আসে। কঠিন প্রশ্ন তো পোলাপান অ্যান্সারই করে না, স্কিপ করে থুয়ে আসে। তো ভুল করার তো সম্ভাবনা কম, তাই না? সহজ প্রশ্ন নরম পায়, ওই যে নরম মাটি তো ওটার মধ্যে আঁচড়ায় বেশি, বেশি বুঝে ভুল দেয়। কেমনে দেয়? কোন অর্থের দ্বন্দ্ব, এরকম একটা প্রশ্ন আসে। যখন তোমার দ্বন্দ্ব পড়াবো ভাইয়া, এটা নিয়ে আলোচনা করব। তবে এখন বলে দিই, দেখো, আয় এবং ব্যয় একটা আরেকটার বিপরীতে, ওহি এবং নকুল একটা আরেকটার বিরুদ্ধে। তাহলে আয় ব্যয়, জমা খরচ, আকাশ পাতাল, এগুলো বিপরীতার্থক। কিন্তু অহিনকুল, দা কুমড়া, আদায় কাঁচকলায়, এগুলো বিরোধার্থক, মারামারি হচ্ছে। আচ্ছা, মা বাবা, চা বিস্কুট, জিন পরি, এগুলো দেখো মিলনার্থক। তাহলে যেখানে দেখবা অর্থের একটা মারপেচ আছে, এই জন্য দ্বন্দ্ব এটা বলেই দেবে, দিয়ে তোমাকে জিজ্ঞাসা করতে পারে কোন অর্থের দ্বন্দ্ব এটা বলো। দ্বন্দ্ব বলে দিবে, দিয়ে জিজ্ঞাসা করবে কোন অর্থে দ্বন্দ্ব বলো। বুঝতে পারছি? তো প্রশ্নের প্যাটার্ন খেয়াল রাখবা। ভিতরে আলোচনা করব, যখন করবো তখন বিস্তারিত। এরপর আসো বহুব্রীহি। বহুব্রীহি মানে হচ্ছে হাতির দাঁত। অথবা আমরা ধরো সহজ কথা যখন বলি যে যেটা বলি সেটা বুঝাই না, যেটা বুঝাই সেটা বলি না, এমন যদি হয় তখন তারে বলা হয় দ্বন্দ্ব, সরি বহুব্রীহি। বুঝছো? হাতি কি করে, হাতি যে দাঁত দিয়ে খায় সেই দাঁত কি দেখায়? না, দেখায় না। আর যে দাঁত দিয়ে, যেটা যেটা মানুষকে দেখায় সেটা দিয়ে সে খায় না। এক কথায় বুঝাই দিলাম। তাহলে হাতি যে দাঁত দিয়ে খায় সেই দাঁত কাউকে দেখায় না, আর যে দাঁত সবাইকে দেখায় সেটা দিয়ে নর্মালি সে কোনো কিছু খায় না। কথা কি বুঝতে পারছো? তাহলে যে দাঁত দিয়ে খায় সে দাঁত কাউকে দেখায় না,
আর যেটা সবাইকে দেখায় সেটা দিয়ে সে খায় না। বুঝো নাই? হাতির সামনে দেখবো এরকম একটা সুর আছে, এরকম সাদা। না, এটা দাঁত আমরা বলি। সুর তো একটা। এরকম দেখবা দুইটা আছে, এটা আমরা হাতির দাঁত বলি। বাট এটা দিয়ে হাতি কি খায় কোনো কিছু? না। হাতি যেটা দিয়ে খায় সেটা দেখবা তার মুখের ভিতরে থাকে। হাতির দাঁত গরুর দাঁতের মতোই, কিন্তু বড় দাঁতগুলো শক্তিশালী এবং তোমার হচ্ছে সংখ্যায় বেশি। হাতি তো তৃণভোজী প্রাণী, ঘাস লতা পাতা খায়, কলা গাছ খায়। তো হাতির দাঁত গরুর দাঁতের মতো, তবে শক্তিশালী। আর সামনে যেগুলো আছে এগুলো শোপিস। তো ওটা দেখায়, ওটা দিয়ে সে খায় না। আর মুখের ভিতরে খাওয়ার দাঁত ওটা কাউকে দেখায় না। বহুব্রীহি সমাস এরকমই, যেটা বুঝায় সেটা বলে না, আর যেটা বলে সেটা বুঝায় না। অর্থাৎ বলছে নীলকণ্ঠ, বুঝাইছে ভিন্ন কিছু। বলছে খোশ মেজাজ, বুঝাইছে ভিন্ন কিছু। না, তুমি আমার কথা ধরতে পারো নি। দেখো, নীলকণ্ঠ বললে আমি যদি এখানে পূর্বপদের অর্থ নিই তাহলে হবে কোনো কিছু নীল, যদি পরপদের অর্থ নিই তাহলে হবে কণ্ঠ। কিন্তু বাস্তবে নীলকণ্ঠ বললে না নীল বোঝায় না কণ্ঠ বোঝায়। এটার দ্বারা হিন্দু মতে বোঝায় হচ্ছে শিবকে। হিন্দু ধর্মের যে শিবের আরেক নাম হচ্ছে নীলকণ্ঠ। কেন? হিন্দু ধর্মের ব্যাখ্যা অনুযায়ী যে শিব মানব জাতিকে রক্ষা করার জন্য বিষ তার কণ্ঠে ধারণ করে রেখেছে। তো বিষ ধারণ করছে, তো কণ্ঠ নীল হয়ে যাবে না? কণ্ঠ নীল হয়ে গেছে, এই জন্য শিবের আরেক নাম নীলকণ্ঠ। এরপর আসো খোশ মেজাজ। খোশ মেজাজে তুমি কি খোশ বুঝবা না মেজাজ বুঝবা? না, না খোশ বুঝবা না মেজাজ বুঝবা। যে মানুষটা খুশি এমন কোন ব্যক্তিকে বুঝবা। জানি তোমার ক্লিয়ার হয় না এক্সাম্পলটা। ধরো, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার রেজাল্ট দিছে। তুমি যে বিশ্ববিদ্যালয়ে ভর্তির স্বপ্ন দেখো সেখানে তুমি চান্স পাইছো, এবং তোমার মেরিট 100-র ভিতরে, 10, 20, 30-এর মধ্যে একদম প্রথম দিকে। বা তুমি ফার্স্ট হয়ে গেছো, তুমি মেরিট করছো। এখন আমি ধরলাম 100-র মধ্যে ধরলাম, বেশি পাম দিচ্ছি না, আবার ফুইটা যাবি। তো ধরো তুমি তোমার স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছো এবং তোমার মেরিট 100-র ভিতরে, তোমার কি কেমন লাগবে তখন? তোমার খুব একটা লালালা ভাব চলে আসবে না? হুম, পুরা ভাব চলে আসবে। এই খসরু প্লাস ময়না নামে একটা নাটক আছে। খসরু প্লাস ময়না। এই খসরু প্লাস ময়না নাটকে মার্জুক রাসেল 4 বার বা 5 বার পরীক্ষা দিয়া এসএসসি পাস করে। তো প্রতিবার সে ফেল করে। আর গ্রামের পাড়া প্রতিবেশী এক চাচা আছে সামনে পড়ে, তো রেজাল্ট কি? ফেল করছে, সে বলতে পারে না। মন খারাপ করে বন্ধু বান্ধবের নিয়ে যায় হচ্ছে ওই বোতল খায়। এরকম 4-5 বার পরে সে পাশ করে গেছে। পাশ করে গেলে এবার মাথা খারাপ হয়ে গেছে আনন্দে। এবার ওই চাচার বাড়িতে যায় ধাক্কায় তার দরজা খুলে তারা বের করছে। বের করে বলতেছে, চাচা আজকে পরীক্ষার রেজাল্ট দিছে, আমি সেকেন্ড ডিভিশন পাইছি। চাচা বলছে, মাশাল্লাহ, ভালো। কয় না, আবার জিগান। তো চাচা বলতেছে, বাবা তোমার রেজাল্ট কি? বলতেছে, আমি সেকেন্ড ডিভিশন পাইছি। আবার জিগান। তো চাচা আবার জিজ্ঞেস করে, তোমার রেজাল্ট কি? তোমার রেজাল্ট দিছে। চাচা, আমি সেকেন্ড ডিভিশন পাইছি। আবার জিগান। এরকম করে 4 বার জিজ্ঞেস করে। ফারুকের নাটক তো খুব ব্যতিক্রম, অন্য লেভেলের ফান। তো চাচা তারে 4 বছর 4 বার জিজ্ঞেস করছে রেজাল্ট কি, এই জন্য চাচার উপরে প্রতিশোধ নিছে। পাশ করার পরে 4 বার চাচা জিজ্ঞেস করাইছে তাকে, যে তাকে সে অ্যান্সার দিছে। এই যে একটা আনন্দ, লালালা ভাব। তো খোশ মেজাজ বললে খোশও বুঝায় না, মেজাজও বুঝায় না, যে ব্যক্তিটা খুশি তাকে বোঝায়। ধরো মার্জুক রাসেল, এবার বুঝছো? তুমি ভাবে আছো, তোমার রেজাল্ট দিছে, তুমি চান্স পাইছো, এবার খুব ভাবে আছো, এবং বাবাকে বলছো যে আমার 4,000 টাকা দাও, আমি শপিং করব। বাবা বলছে, না, 5,000 নেই। তো 5,000 নিয়ে বের হইছো, দেখলে যে মামা বিদেশে এসে খবর শুনছে, সে ওখান থেকে তোমার মোবাইলে 10,000 টাকা পাঠাই দিছে, দিয়ে বলছে শপিং কর, আমি 1 মাস পরে আসতেছি, তোর জন্য আইফোনের লেটেস্ট মডেল নিয়ে আসবো। হুঁশ আছে এবার আর? বাবা 5, মামা দিছে 10, কত হয়েছে? 15। এবার বসুন্ধরা মার্কেট কিনা ফেলার ইচ্ছা হবে না? ওই যে একটা ভাবে আছো। খোশ মেজাজ বলতে যে ব্যক্তির মেজাজটা খুশ তারে বোঝায়। বললাম সুমন খোশ মেজাজ, বা সুমনের দিকে দেখা বললাম ও খোশ মেজাজ, মানে আমি ব্যক্তিকে নির্দেশ করেছি, মেজাজকে না, খুশ কেউ না। বুঝেছো কথা? সো এটা যখন তুমি পড়বা, আমি যখন ভাইজন যাবো এগুলোর মধ্যে বিস্তারিত, তখন বুঝতে পারবা। আরো ডিটেইলে কথা হবে। যেমন ধরো বিনা পানি একটা এক্সাম্পল আছে। বিনা পানি, বিনা মানে হচ্ছে হাত, আর পানি শব্দের অর্থ হচ্ছে, সরি, বিনা মানে হচ্ছে বাদ্য, আর পানি শব্দের অর্থ হাত। পানি মানে এখানে মূর্ধন্য, কিন্তু দন্ত নয়, দন্ত ন মানে ওয়ার্ডার। তো বিনা পানি শব্দ দ্বারা হিন্দু মতে এটার দ্বারা বোঝায় হচ্ছে সরস্বতীকে। তাদের ধর্মে সরস্বতীর আরেক নাম হচ্ছে বিনা পানি। বিনা পানিতে যার, বিনা পানি। এখন আমি বিনা মানে বাদ্য, পানি মানে হাত, বাদ্য বোঝাই নাই, হাতও বোঝাই নাই, যার হাতে সেই ব্যক্তিকে বা সেই দেবীকে বুঝিয়েছি। তো সেই জায়গা থেকে একটু খেয়াল করে দেখো, বিনা পানি মানে বুঝাইলাম কিন্তু সরস্বতী, বলার সময় বলছি বিনা পানি। তাহলে বলে একটা,
বোঝায় আরেকটা, এমন বৈশিষ্ট্য যার, তার নাম বহুব্রীহি। হাতির দাঁতের মতো, যেটা বলে সেটা বোঝায় না, যেটা বোঝায় সেটা বলে না। ওকে, এরপরে আসো আমরা ব্যাসবাক্য দিয়ে সমাস চেনার উপায়। ব্যাসবাক্য যেহেতু পরীক্ষায় খুব বেশি আসে না, আমরা এটা নিয়ে আলোচনাও করব না। আসে না একেবারে না, আসে। আবার ব্যাসবাক্য আমি নিজে তোমাদের করে দেব, সুতরাং প্যারার কোনো কারণ নাই। এবার চলো আমরা কর্মধারয় সমাস নিয়ে কথা বলবো। রেডি সবাই? আমরা কর্মধারয় সমাস নিয়ে একটু আলোচনা করি। ডিটেইলে তোমাকে কর্মধারয় বুঝাই দিব। সমাসের মধ্যে দুইটা সমাস সব থেকে বেশি ইম্পর্টেন্ট, একটা কর্মধারয়, একটা বহুব্রীহি, এরপরে তৎপুরুষ এবং অন্যান্য। তো কর্মধারয়কে একটু ডিটেইলে তোমাদের বুঝাই দিচ্ছি। তো চলো ধরুন একটু আলোচনা করা যাক। কর্মধারয় সমাসের মধ্যে এই যে উপমান কর্মধারয়টা আর উপমিত কর্মধারয় যেটা, এটা তোমাদের জন্য প্রবলেম করে বেশি। মধ্যপদলোপী কর্মধারয় এটা খুব নিরীহ। রূপক কর্মধারয় একটু হাই থট, কিন্তু উপমান উপমিতের মতো এত ডিস্টার্ব করে না। তো আমরা চলো একটু বিষয়টাকে একটু দেখি। মধ্যপদ লোপী নামের মধ্যে দেখো তো উত্তর লুকানো আছে কিনা। মাঝের পদ লোপ পাবে, অর্থাৎ ব্যাস বাক্যের মধ্যপদ সমস্ত পদে গিয়ে লোপ পায়। যেমন দেখো, চিকিৎসা বিষয়ক শাস্ত্র সমান সমান চিকিৎসা শাস্ত্র। এখন চিকিৎসা বিষয়ক শাস্ত্র মাঝখান থেকে লোপ পাইছে কি? মাঝখান থেকে লোপ পাইছে হচ্ছে বিষয়ক। এখানের চিকিৎসা, এখানের শাস্ত্র, দুটোই এখানে আছে। সেম হিয়ার। জীবন বীমা, জীবন রক্ষার্থে বীমা, এটা নাই। মৌ আশ্রিত মাছি, জ্যোৎস্না শোভিত রাত, স্মৃতি রক্ষার্থে সৌধ, এক অধিক দশ, একাদশ। এবং এখানে দেখো সিংহাসনটা, জয় ধ্বনিটা, জ্যোৎস্না রাতটা, তোমাদেরকে ভাই যেগুলো বলছিলাম সবগুলোই মধ্যপদলোপী কর্মধারয় ছিল। ঘরে আশ্রিত জামাই, আশ্রিতটা। মহান যে নবী, যে শব্দটা। তারপরে সাহিত্য বিষয়ক সভা, সাহিত্য সভা। শোক প্রকাশের সভা, শোক সভা। এখন দেখো এখানে হবে সাহিত্য বিষয়ক সভা, আর এখানে হবে শোক প্রকাশের সভা। এখন প্রশ্ন হচ্ছে এখানে বিষয়ক কেন, এখানে প্রকাশের কেন, দুটোর মধ্যে পার্থক্য কি? দুই জায়গায় একই কথা বললে সমস্যা কোথায়? আমি যদি বলি যে শোক বিষয়ক সভা অথবা সাহিত্য প্রকাশের সভা, ভুল কোথায়? ডেফিনেটলি ভুল আছে। ভুলটা কি? দেখো, স্মৃতিসৌধ যখন তুমি বলো তখন কিন্তু তুমি বলো স্মৃতি রক্ষার্থে সৌধ। এখন তুমি যদি এখানে রক্ষার্থে না বলে স্মৃতি বিষয়ক বলো, স্মৃতি প্রকাশের বলো, তাহলে প্রবলেম কি? প্রবলেম হলো সমস্ত পদের ভিতরে যে অর্থটা লুকায়িত সেটাকে ভাঙা লিখলে ব্যাস বাক্য হয়। তুমি যখন ঘর জামাইকে ভাঙো তখন তুমি বলো ঘরে আশ্রিত জামাই, তখন আশ্রিত বলো কেন? ঘর বিষয়ক কেন বলো না? যিনি ঘর জামাই তিনি নিজের বাড়ি থাকেন না, থাকেন শ্বশুরের বাড়িতে। এই জন্য ঘরে আশ্রিত জামাই। 30 লাখ শহীদের স্মৃতিকে রক্ষা করার জন্য বিশাল সৌধ বানাইছি, এই জন্য স্মৃতি রক্ষার্থে সৌধ। আমি সাহিত্য বিষয়ের উপর আলোচনা করার জন্য সভার আয়োজন করেছি, এই জন্য সাহিত্য বিষয়ক সভা। তারপরে আমি শোক প্রকাশের জন্য সভার আয়োজন করেছি, এই জন্য শোক প্রকাশের সভা। এই তো কথা। আমি জীবন রক্ষার জন্য বীমা করেছি, এই জন্য জীবন রক্ষার্থে বীমা। জীবন রক্ষা মানে বেঁচে থাকার অর্থ না, ওই অর্থে না, উল্টা বুঝলে হবে না। আমি যদি কোনো কারণে কোনো দিক থেকে কোনোভাবে ক্ষতিগ্রস্ত হই তাহলে ইন্স্যুরেন্স আমাকে সাপোর্ট দিবে, এই তো কথাটা। সো সিম্পল। তো তুমি সমস্ত পদ যখন বলবা তার ভিতরের যে অর্থটা থাকবে সেটাকে ভাইঙা বললে ব্যাস বাক্য হয়ে যাবে। এখন জ্যোৎস্না রাতের মধ্যে জ্যোৎস্না শোভিত কেন বলো? শোভিত শব্দের অর্থ আলোকিত বা সজ্জিত। তো কোন রাতকে জ্যোৎস্না রাত বলো? যে রাতে জ্যোৎস্নার আলো থাকে নাকি থাকে না? যে রাতে জ্যোৎস্নার আলো থাকে। তো জ্যোৎস্নার আলো থাকলে সেটা যদি জ্যোৎস্না রাত হয় তুমি বলবা জ্যোৎস্না শোভিত রাত অথবা জ্যোৎস্নায় আলোকিত রাত। সোজা জিনিস মাথায় না ঢুকলে কেমনে হবে? বুঝতে পারছি কথাটা? যে রাতে জ্যোৎস্না থাকে তুমি সেটাকে জ্যোৎস্না রাত বলো। যেগুলো জ্যোৎস্না আশ্রিত বললে হবে, জ্যোৎস্না বিষয়ক বললে হবে, কিছুই হবে না। তোমাকে বলতে হবে জ্যোৎস্নায় আলোকিত রাত, এটা ঠিক। অথবা বলতে হবে জ্যোৎস্না শোভিত রাত, এটাও ঠিক। কারণ শোভিত মানেই আলোকিত। বোঝা গেছে কি? তাহলে সমস্ত পদের অর্থকে ডিটেইলে ভাইঙা লিখলে সেটা ব্যাস বাক্যে রূপান্তরিত হয়ে যাবে। ব্যাস, এই ছিল কথা।
এখন আসো, আমরা যদি বিষয়গুলোকে একটু আলাদা করে দেখি, উপমান এবং উপমিত কর্মধারয় সমাস। এই উপমান, এখানে উপমিত, এবং এখানে দুটার পার্থক্য আছে। আমরা আগে পার্থক্য দেখি, তারপরে ব্যাক সাইডে যাই, আলাদা আলাদা করে জিনিসগুলোকে আলোচনা করি, কি বলো? আগে সামনে যাই, তারপরে একটু আবার পেছনে এসে পড়বো। এখান থেকে দেখো দুটাকে কেমনে তুমি মনে রাখবা। মনে রাখো, উপমান মানে হচ্ছে সব সময় সত্য কথা হবে, আর উপমিত মানে হচ্ছে এই মিথ্যা কথা হবে। তুমি কেমনে রিলেট করবা? তুমি রিলেট করবা এরকম, দেখো এখানে হচ্ছে এই যে মান, এই মান সমান সমান বলবা হচ্ছে সত্য। এখানে মিত, সো মিথ সমান সমান বলবা হচ্ছে মিথ্যা। তো যদি মিত মানে মিথ্যা, মান মানে সত্য, এটুকু মনে রাখতে না পারো, তোমার এডমিশন দিতে হবে না, অন্য কাজ করো। বাংলাদেশে বহু কাজ আছে, ভালো ভালো কাজ আছে, করো। আগে জুয়েলারি বিক্রি করো, খারাপ না, ভালো বেতন পাবা। মিত মানে মিথ্যা, মান মানে সত্য, রিলেট করে ফেলো। উপমিত, মিত শব্দ আছে মানে এটা মিথ্যা কথা। উপমান, মান আছে মানে সম্মান, মর্যাদা, স্ট্যান্ডার্ড মানে সত্য কথা। তাহলে একটা মনে রাখলে হচ্ছে মিত মানে মিথ্যা, মান মানে সত্য। এর মানে হচ্ছে যত উপমান কর্মধারয় সমাস আছে, এখানে একটা সত্য বা বাস্তব কথা সমস্ত পদ দ্বারা বোঝানো হয়। আর এখানে তাহলে কি বোঝানো হবে এবার বলো, তুমি বলো, আমার কিছু বলার দরকার নাই। এখানে মিথ্যা বা পাম্প সমস্ত পদ দ্বারা বোঝানো হয়। মিথ্যা বা পাম, মিথ্যা বা পাম কেন বললাম? এটা দিয়ে মানুষকে পাম দেয়া হয়। সমস্ত পদ দ্বারা কি করা হয়? বোঝানো হয়। এখন আসো বিষয়টাকে আবার একটু দেখি কিরকম। এখন উপমান কর্মধারয়, উপমিত কর্মধারয়, দুটার মধ্যে একটা কমন বিষয় আছে, সেটা হচ্ছে তুলনা। দুটা দিয়েই তুলনা করে। কিন্তু তুমি যখন বলো কাজল কালো, কাজল আর কালো, দেখো তো, তুমি কাজলকে কালো বলছো, তো কাজল তো কালোই হয়, কথা তো সত্যই। কথা সত্য হলে সেটা উপমান কর্মধারয় হবে। কিন্তু তুমি যখন মুখ চন্দ্রের ন্যায় চন্দ্রমুখ বলো, তো মুখ কি চাঁদ নাকি? মুখ কি চাঁদ? এটা মিথ্যা কথা। তো মিথ্যা হলে সেটা অপমিত হবে, হিসাব শেষ। তুমি যখন ভ্রমর কৃষ্ণ কেশ বলো, কেশ মানে হচ্ছে চুল, ভ্রমর কৃষ্ণ মানে ভ্রমরের মতো কালো। তো ভ্রমর কৃষ্ণ মানেও কালো, কেশ মানেও কালো, সত্য কথা। তুমি ভ্রমর কৃষ্ণকে কালো বলছো, কথা সত্য। ঠিক তুষার মানে বরফ, বরফকে শুভ্র বা সাদা বলছো, কথা তো সত্যই। তো বরফ তো সাদাই হয়, সত্য কথা না? কিন্তু তুমি যখন পুরুষকে সিংহ বলছো, এটা মিথ্যা কথা। পুরুষ তো সিংহ না, আমাদের পিছনে লেজ নাই, আমরা সিংহ নই। হ্যাঁ, শক্তিশালী অর্থে সিংহের সাথে কম্পেয়ার করা হচ্ছে, কিন্তু বাস্তবতা তো নাই, আমি তো লিখেই দিছি এখানে। সত্য বা বাস্তব কথা থাকবে এখানে। ওখানে থাকবে পাম, দেখো পুরাটাই পাম। গার্লফ্রেন্ডকে বয়ফ্রেন্ড পাম দিচ্ছে, জানতো আমার বেবি কিউটু সুইটুটা, তুমি হচ্ছে চন্দ্রমুখ, তোমার বাহুলতা, তোমার নয়ন পদ্ম। বাহুলতা মানে হচ্ছে এই যে বাহুটা, স্লিম ফিগারের মেয়েদের হাতটা একটু চিকন চাকন হয়, এরকম চিকন হাতকে বোঝানোর জন্য বলা হয় বাহুলতা, বাহুটা যেন লতার মতো। কিন্তু আসলে কি বাহু আর কচুল্লতা এক জিনিস? স্বর্ণলতা মানুষের হাতে এক হলো? মিললো না। ঠিক কিভাবে নয়ন কি পদ্ম না? নয়ন তো পদ্ম না। ঠিক যদি বলা হয় কর কমল, কর মানে হাত, কমল মানে পদ্ম ফুল, মিললো না। যদি বলা হয় চরণ কমল, চরণ মানে ঠ্যাং পা, কমল মানে পদ্ম ফুল, মিললো না, মিথ্যা কথা হইলো। যদি বলা হয় ফুলকুমারী, ফুলকুমারী যদি বলা হয়, কুমারী মানে মেয়ে, ফুল তো ফুল, কোনো মেয়ের কি ফুল না? হ্যাঁ, কুমারী মেয়ের পবিত্রতাকে ফুলের সাথে কম্পেয়ার করা হয়, কিন্তু ফুল তো আর কুমারী না, কুমারী তো আর ফুল না, মিথ্যা কথা। তো মিথ্যা কথা হলে সেটা উপমিত হবে, উপমান হওয়ার কোনো সুযোগ নাই। ঠিক পুরুষটা সিংহ নয়, বাহুটা লতা নয়, নয়নটা পদ্ম নয়। কিন্তু এখানে দেখো অরুণটা ঠিকই রাঙা। অরুণ মানে সকালের সূর্য, লাল হয়, ঠিকই তো আছে। দুধ কিন্তু ধবল হয়, দুধ ধবল মানে সাদা, দুধ তো সাদা হয়। মিশিটা কালো হয়, মিশি মানে হচ্ছে পুরানো তামাক, তামাক পোড়াইলে তারে মিশি বলে, মিশির ন্যায় কালো, মিশ কালো। ঠিক রক্তটা লাল হয়, কথা সত্য, মিথ্যা কথা না এটা। গজ মানে হাতি, হাতিটা গজ হয়, মূর্খ হয়। গজ মানে হাতি, মূর্খ, হাতি সাধারণত মূর্খ হয়, শিয়াল সাধারণত পণ্ডিত হয়। শিয়ালের ন্যায় পণ্ডিত, শিয়াল পণ্ডিত, হাতির ন্যায় মূর্খ, হাতি মূর্খ, বা গজ মূর্খ, গজের ন্যায় মূর্খ, গজ মূর্খ, হস্তির ন্যায় মূর্খ, হস্তি মূর্খ। কোনো মানুষ একটু বোকাশোকা, এটা বোঝানোর জন্য এই কথাটা বলা হয়, সেটা গজমূর্খ। কোন মানুষ অতি পণ্ডিত, তারে বলা হয় এটা শিয়াল পণ্ডিত, মানে শিয়ালের মতো চালাক। বুঝছো কথাটা? তাহলে এখানে আমরা
পাশাপাশি কম্পারিজনে দেখাই দিলাম উপমান মানে সত্য, উপমিত মানে হচ্ছে মিথ্যা। এখন আসো, যদি আমরা একটু পেছনে যাই আবার, এই যে উপমান কর্মধারয় সমাস ব্যাস বাক্য কেমনে করব, উপমিত কর্মধারয় সমাসে ব্যাস বাক্য কেমনে করব, আসো ব্যাস বাক্যটা আগে শিখাই। এই ব্যাস বাক্য তৈরি, দেখো আমি দুইটা নিব পাশাপাশি। ধরো এখান থেকে নিব ফুলকুমারী, আর ওখান থেকে মনে করো নিলাম কি নিব, একটা সুন্দর সমাস নেই, ধরো কুসুম কোমল নিলাম বা কাজল কালন নিলাম বা তুষার শুভ্র নিলাম, যে কোনো একটা নিলাম, কোনো অসুবিধা নাই। তাহলে নিলাম কুসুম কোমল। কুসুম মানে হচ্ছে ফুল, কোমল মানে হচ্ছে নরম, ফুল কোমল হয় কথা সত্য। এখন দেখো তো, তুমি যখন কোনো মেয়েকে ফুলকুমারী বলতে চাচ্ছ, মনোযোগ দাও কিন্তু, হ্যাঁ একটু মনোযোগ দাও। তুমি যখন কোনো মেয়েকে ফুলকুমারী বলো, তুমি ফুলটাকে কুমারীর মতো বলো, নাকি কুমারীটাকে ফুলের মতো বলো, কোনটা বলো? কমন সেন্স কি বলে? কোনো মেয়ে সুন্দর পবিত্র, তাকে আমি বলছি সে ফুলকুমারী। এখন প্রশ্ন হচ্ছে, আমি কি ফুলকে কুমারী বলছি, নাকি কুমারী মেয়েটাকে ফুল বলছি? কুমারী মেয়েটাকে ফুল বলছি। তাহলে এই কথাটাকে ভাঙা লিখো। তুমি লিখো, ভাঙা লিখলে হবে কুমারী ফুলের ন্যায়। দেখো হয়ে গেছে, কুমারী ফুলের ন্যায়। কিন্তু এখানে যখন তুমি কুসুমকে কোমল বলছো, কুসুম মানে ফুল, কোমল মানে নরম, তাহলে তুমি আসলে মূলত বোঝাইতে চেয়েছো যেমন তার কুসুম কোমল হৃদয়, তার হৃদয়টা কুসুমের মতো কোমল, ফুলের মতো নরম। তাহলে বোঝাতে চাচ্ছ কুসুমের ন্যায় কোমল। এখন মামুর বেটারা মামুর বেটিরা চোখ বড় বড় করে দেখো, এই জায়গায় ন্যায় গেছে শেষে, এই জায়গায় ন্যায় চলে আসছে মাঝখানে। আমি কি ইচ্ছা করে নিছি, জোর করে নিছি, না অটো গেছে? অটো। মানে হচ্ছে, তুমি সমস্ত পদে কি বোঝাতে চাচ্ছ সেটাকে প্রপারলি যদি ভাঙা লেখো, ব্যাস বাক্য তৈরি হয়ে যাবে। এখন আমরা বলছি অন্ধকারে যে উপমান কর্মধারয় মাঝখানে হবে, উপমিততে শেষে হবে। এই পাগলা, উপমিততে শেষে যে হবে, এখন আমি লিখছি কুমারী ফুলের ন্যায়, তুই যদি লেখা বসে থাকস ফুলের কুমারী ন্যায়, তাহলে কেমন হইব? অথবা ফুল কুমারীর ন্যায়, ফুল কুমারীর ন্যায় না কুমারী ফুলের ন্যায়? কুমারী ফুলের ন্যায়, তুমি ন্যায় শেষে দিলেই হবে না, কাকে কার মতো বোঝাচ্ছ এটা একটা বড় ফ্যাক্টর, বুঝতে হবে, বুঝে লিখলে উত্তর হয়ে যাবে। এরপর এখানে আসো, এই যে তুষার শুভ্র, নতুন উদাহরণ এখানে আছে কোনটা, শশব্যস্ত। শশব্যস্ত, শশ মানে হচ্ছে খরগোশ, খরগোশের মতো ব্যস্ত, এটা হচ্ছে শশব্যস্ত। বক ধার্মিক, বকের ন্যায় ধার্মিক, এটা ব্যঙ্গার্থে বলা হয়, বককে এখানে ব্যঙ্গার্থে ধার্মিক বলা হয়। বক আসলে ধার্মিক না, বদমাইশ, কিন্তু ব্যঙ্গ করে তাকে এখানে কি বলা হয়, ধার্মিক বলা হয়। তোমরা সেই বকের গল্প পড়েছো, এটা আমাকে নতুন করে আর বলতে হবে না। ঠিক আছে, বক ধার্মিক নয়, অনেকে প্রশ্ন করতে পারে, ভাইয়া বক তো ধার্মিক না, তো কেন বলবো? ব্যঙ্গার্থে বলা হচ্ছে। এরপরে হচ্ছে অগ্নি শর্মা, অগ্নির ন্যায় শর্মা, শর্মা মানে হচ্ছে লাল, শর্মা মানে হচ্ছে জ্বলন্ত বা ঝলসানো। আমরা যে শর্মা খাই না, এটা তুর্কি খাবার, এটা তুরস্ক থেকে আসছে, লেভান্ট বা ওই উপকূলে এটা প্রচুর খাওয়া হয় এই খাবারটা, এটা আমাদের খাবার না। বাঙালির খাবার যদি পড়ো, কতকাল ধরে একটা লেখা আছে সিক্সে বা সেভেনের বইতে, এটা পড়লে তোমার হাসি পাবে, হাসি না পেলে এমবি ফেরত। কেন? কারণ দেখবা ওখানে লেখা আছে এমন, যে আমাদের ঐতিহ্যগত খাবার ছিল, আমরা ভালো খাবার বলতে বুঝতাম চিকন চালের ভাত, তার সাথে একটু ঘি, আর তরকারি বলতে কোনো অকেশনে মাংস, খাসি বা ছাগল বা মুরগির মাংস, এবং সেখানে তোমার হালকা ঝোল করে খাইতো। তখন গরুর প্রচলন ছিল, তবে অত বেশি গরু খাওয়া হইতো না, ছোটখাটো প্রাণী মানুষ জবাই করে খাইতো। ঝোল থাকতো অনেক, কলা গাছের পাতার মধ্যে ফুরুত করে টান দিয়ে সুরুত করে আমরা খাইতাম, এটা আমাদের ঐতিহ্যবাহী খাবার। শাক লতা পাতা এগুলো ঝোল না হলে আমাদের চলে না। এখনো তো আমরা মাছের মাংসের তরকারিতে ডাল নিয়ে খাই, অভ্যাস। তাহলে এই যে কাবাব, এই যে বিরিয়ানি, এই যে তো যত খাবার আছে, এগুলো বাঙালি খাবার? একটাও বাঙালি খাবার না। সব এই দেশে আনছে মুঘলরা বা তোমার মধ্য এশিয়ার লোক যারা, তারা তারা তো আর ঝোল খাইতো না, তারা আবার ওটা চিনে না, তারা ঝলসানো মাংস চিনে। তো কাবাবের যত আইটেম বাংলাদেশে, এখন আমার ভুল হতে পারে, তবে কম বেশি 100-র উপরে কাবাব পাওয়া যায়। 100-র উপরে, হ্যাঁ। ধানমন্ডিতে যে সাত মসজিদ রোডে
দ্য গ্রেট কাবাব ফ্যাক্টরি নামে একটা চেইন রেস্টুরেন্ট আছে, মানে হয় ইন্ডিয়ান। গ্রেট কাবাব ফ্যাক্টরি নাম, ওখানেই তো প্রচুর কাবাব। পুরান ঢাকায় গেলে তুমি পাগল হয়ে যাবা কাবাব খাইতে খাইতে। তো কম বেশি 100-র উপরে কাবাব আছে, অনেক রকমের বিরিয়ানি আছে। একটাও বাঙালি খাবার নয়। এগুলো তাদের মাধ্যমে ইন্ডিয়াতে আসছে, মুঘলদের মাধ্যমে মুসলমানরা আনছে, সেখান থেকে ঢাকায় ঢুকছে। এই জন্য দেখবা ঢাকার নামি দামি বাবুর্চি সব পুরান ঢাকার। কেন? কারণ তাদের কোনো বংশধর হয়তো নবাবদের রান্না বান্না করতো, সেখান থেকে তারা এটাকে কপি করতে করতে এখন পর্যন্ত বংশ পরম্পরায় টিকে আছে। তো শর্মা যে খাবারটা আমরা খাই, ঝলসানো মাংস পোজ দিয়ে কাইটা রুটির ভিতরে দিয়ে এরকম করে রোল করে তারপরে চাবায় খাচ্ছ, এই তো শর্মা। তো এটাও কিন্তু তুরস্কের খাবার। শর্মা শব্দেরও তুরস্কের ভাষা। আমাদের বাঙালি ভাষার যে শর্মা, আনুশকা শর্মা, ঈশ্বরচন্দ্র শর্মা, ওই শর্মা আলাদা জিনিস। অগ্নির ন্যায় শর্মা, অগ্নি মানে লাল, শর্মা মানে ঝলসানো। তো অগ্নি ঝলসানো থাকে, বা শর্মাও লাল হয় অগ্নিও লাল হয়, মিলে গেছে। বুঝতেছো? তো মিলে গেলে কি হয়, সেটা সেটা উপমান কর্মধারয় হয়। তারপরে তো গজমূর্খ বলেছি। গজের ন্যায় মূর্খ বিড়াল তপস্বী, বিড়ালের ন্যায় তপস্বী বিড়াল তপস্বী, এটাও ব্যঙ্গার্থে বলা হয়। বিড়াল তপস্বী না, বিড়াল ফাঁকি দেয়। বিড়াল চোখ বন্ধ করে তপস্যা করে না, হ্যাঁ ঘুমায়। এটাও ব্যঙ্গার্থে, বকধার্মিকটাও ব্যঙ্গার্থে, দুটোই উপমান কর্মধারায়। তারপরে আসো উপমিত কর্মধারায়, কথা অমৃতের ন্যায়, কথা অমৃত। আসলে এখন তুমি কও তো, কথা কি অমৃত? অমৃত চিনো? অমৃত একটা মিষ্টি, এটা খাইলে পাগল হয়ে যাবা। এক এক এলাকায় এক এক ভাবে হয়তো এটা রেসিপি আছে, আমি জানি না। রসমালাই রেসিপি যেহেতু কিছু কিছু এলাকায় ভিন্ন, তো ঠিক একই রকম ভাবে এই অমৃতর আলাদা রেসিপি থাকতে পারে, আই ডোন্ট নো। তবে এটা সাউন্ড চলে গেছে। গেছে দেখেন। তো তারপর দেখো, তাহলে আমরা বুঝতে পারলাম এই জায়গাটা। দেন হচ্ছে ধরো, আমি আর যদি বলি নরসিংহ। এই নরসিংহ, নরসিংহ পুরুষ সিংহ একই, নর মানে পুরুষ আর সিংহ, তাহলে মিললো না। তারপরে ধরো হচ্ছে অধর পল্লব। অধর পল্লব, অধর মানে হচ্ছে ঠোঁট, আর পল্লব শব্দের তো পাতা। তো এখন মানুষের ঠোঁট আর ধরো গাব গাছের পাতা, দুইটা কি এক জিনিস? না, দুইটা এক জিনিস না, মিললো না। না মিললে সেটা কি হবে? সেটা উপমিত কর্মধারয় হবে। তারপরে ধরো হচ্ছে বললাম হচ্ছে বজ্র কণ্ঠ। বজ্র কণ্ঠ, এই যে কণ্ঠ, কণ্ঠ কি বজ্র ঠাড়া? না, মিললো না। এটা উপমিত কর্মধারয়। কিন্তু বজ্রকণ্ঠ না হয়ে যদি বজ্র কঠোর হয়, তখন বজ্র কঠোর হইলে কিন্তু সেটা উপমান হবে। কারণ বজ্র কঠোর, এটা সত্য, এটা মিথ্যা না। বজ্র যেহেতু কঠোর, ঠাড়া যেহেতু কঠোর, যার উপরে পড়ছে সে বুঝতে পারে, সেদিক থেকে চিন্তা করে এটা অবশ্যই উপমান কর্মধারয় হবে। কিন্তু বজ্র যখন তুমি কঠোর না বলে তুমি যখন বজ্র কণ্ঠ বলবা, চোখ বন্ধ করে এটা হয়ে যাবে উপমিত কর্মধারয়। ওকে। তারপরে আসো, আমরা এবার রূপক কর্মধারয় নিয়ে কথা বলবো। ব্যক্তিগতভাবে রূপক পড়াইতে আমার ভালো লাগে। ভালো লাগার কারণ হচ্ছে এটার মধ্যে একটা আধ্যাত্মিক, একটা স্পিরিচুয়াল ফ্লেভার আছে। রূপক চিনবার সব থেকে বড় উপায় হচ্ছে এর মধ্যে একটা আধ্যাত্মিক বা স্পিরিচুয়াল ফ্লেভার। আধ্যাত্মিক বা একটা স্পিরিচুয়াল কি থাকে? ফ্লেভার থাকে। এখন প্রশ্ন হচ্ছে বিষয়টা কিরকম। আসো তার আগে বলি, সমস্ত পদের পূর্বপদ ও পরপদের মধ্যে অভিন্নতা কল্পনা করা হয়, এটা মাথায় রাখতে হবে। অভিন্নতা মানে সমস্ত পদ দুটো মিলেমিশে অর্থগত দিক থেকে একাকার হয়ে যাবে। পূর্বপদের অর্থ পানি, পরপদের অর্থও পানি। পূর্বপদ দ্বারা আগুন, পরপদ দ্বারাও আগুন। যদি এরকম অর্থগত দিক থেকে দুটো মিলেমিশে এক হয়ে যায়, সেম জায়গাকে মিন করে, তখন সেটা রূপক হবে। এখন সেম জায়গাকে মিন করবে কেমনে? এটাও তো একটা কথা। বাস্তবে না, আধ্যাত্মিক ফ্লেভার নিয়ে, আধ্যাত্মিক ফ্লেভার নিয়ে। তুমি যদি আমারে বলো, ভাইয়া জ্ঞান প্রদীপ, আমি প্রদীপ দেখতে পাই, জ্ঞান আমারে দেখাই দেন, তাহলে তো সমস্যা। কিন্তু জ্ঞানটা আসলে প্রদীপ, কারণ প্রদীপ মানেও আলো, জ্ঞান মানেও আলো, এর নামই হচ্ছে অভিন্নতা। সেটা কেমন আসো বুঝাই দিই। ধরো আমি দুইটা গানের কথা বলি। এক নম্বর গান,
মন আমার দেহ ঘড়ি সন্ধান করে কোন মিস্ত্রি বানায় আছে, এটা একটা গান। আচ্ছা, তারপরে ধরো আরেকটা গান, হাত ধরো না কি যেন একটা গান ছিল না, কদিন আগে যে খুব ভাইরাল হলো, দেউরা। হাত ছাইরা দাও সোনার দেউরা রে, হ্যাঁ, হাত ছাইরা দাও সোনার দেউরা রে, কত বড় বদমাইশি কথা! অশ্লীলতাকে কিভাবে প্রমোট করা হচ্ছে, বুঝো নাই কথা? ভাবির হাত ধরছে হচ্ছে দেবর, এখন দেবরকে ভাবি বলতেছে হাতে লাগে ব্যথা রে, হাত ছাইরা দাও সোনার দেউরা রে। প্রশ্ন হলো, এটা কি দেওরাকে হাত ছাড়তে বলতেছে না ভালো করে ধরতে কইতেছে? ভালো করে ধরতে কইছে। এখন সব নার অর্থ তো না নয়। ভাবের যদি উদ্দেশ্য হইতো হাত ছাড়াই না, তাহলে বলতো গোলামের বেটা হাত ছাড়, নইলে ঝাঁটার বাড়ি দিন। এটা না বইলা মধুর স্বরে বলছে হাতে লাগে ব্যথা রে, হাত ছাইরা দাও সোনার দেওরা রে, মানে হাতে ব্যথা লাগে তুই হাত বাদ দিয়ে অন্য জায়গায় ধর, তুই ঠেঙ্গে ধর। বুঝছস তোরা ব্যাপারটা? এটা হচ্ছে অশ্লীলতাকে প্রমোট করা, এগুলো নাকি আমাদের কালচার, এটা নাকি বাঙালি গান। আমি বুঝলাম না কেমনে, কেমনে এটা বাঙালি গান কালচার কেমনে হয়? ভাবির হাত দেবরে চাইপা ধরবে? এটা না ইসলাম ধর্মে আছে, না হিন্দু ধর্মে আছে, না কোথাও আছে, না কোনো কালচারে আছে। এটা একটা হাইব্রিড চিন্তা ভাবনা, বদমাইশি। এখন চিন্তা ভাবনা করো, একটু দেখো, হাতে লাগে ব্যথা, হাত ছেড়ে দাও সোনার দেওরা, এটার মধ্যে জাগতিক ভাব না আধ্যাত্মিক ভাব? এটার মধ্যে জাগতিক ভাব, কামনা বাসনার ব্যাপার জড়িত। আর মন আমার দেহ ঘড়ি সন্ধান করে কোন মিস্ত্রি বানায় আছে, এটার মধ্যে আধ্যাত্মিক ভাব কেন? বোঝার চেষ্টা করো। এখানে খোঁজা হচ্ছে সৃষ্টিকর্তাকে। মন আমার দেহ ঘড়ি সন্ধান করি কোন মিস্ত্রি বানাইছে, দেহটাকে ঘড়ি বলা হয়েছে, এবং বলা হয়েছে এই ঘড়ি কে বানাইছে তাকে আমি কি করছি, তাকে আমি সন্ধান করতেছি, তাকে আমি খুঁজতেছি। তো সৃষ্টি, মাখলুক তার খালেকের সন্ধান করতেছে, সিম্পল। কারণ রবের নিকটবর্তী হওয়া, তাকে খুশি করা আমাদের জীবনের একমাত্র উদ্দেশ্য হওয়া উচিত। তাইলে এরকম আধ্যাত্মিক স্পিরিচুয়াল কোনো না কোনো দিক থেকে একটা ফ্লেভার তুমি পাবে রূপকের মধ্যে, এটা রূপকের ধর্ম। বুঝছো কথা? এখন আসো আমরা রূপকে যাই, তার আগে দেখো রূপক সম্পর্কে অনেকে, অনেক টিচার এইভাবে তোমাদের হয়তো পড়িয়েছে বা তুমি পড়ে থাকবে, যে রূপক মানে হচ্ছে এরকম, একটি দৃশ্যমান, অন্যটি অদৃশ্য। মানে রূপক কর্মধারয় সমাসের ক্ষেত্রে সমস্ত পদের একটা দেখা যাবে আর একটা দেখা যাবে না, এমনটা হয়তো বা পড়িয়েছে, বাট এটা কমপ্লিট আইডিয়া নয়। এটাকে তুমি বড় জোর স্টেপ ওয়ান বলতে পারো। কেন? কারণ দেখো, এই যে দেহ ঘড়ি, এর একটা রূপক সমাস, দেহ ঘড়ি। তো দেহ ঘড়ির মধ্যে দেখো দুটোই দৃশ্যমান, খেয়াল করে দেখো, দেহ ঘড়ির মধ্যে দুটোই দৃশ্যমান, দেহটাও দেখা যায় ঘড়িটাও দেখা যায়। আবার দেখো, তুমি যখন বলবে মোহনিদ্রা, এই মোহনিদ্রার মধ্যে মোহ এবং নিদ্রা কোনোটাই দেখা যায় না। মোহ মানে লোভ, দেখা যায় না। নিদ্রা মানে ঘুম, এটাও তো দেখা যায় না। এখানে দুটোই অদৃশ্য, এটা ঝামেলা হয়ে গেছে না? কিন্তু তুমি যখন আবার খুব সহজ রূপক নিবা, মন মাঝি পরাণ পাখি এসব যখন নিবা, তখন আবার হিসাব মিলে যাবে। মন মাঝিতে মন দেখা যায় না, মাঝি দেখা যায়। তারপরে ধরো এই পরাণ পাখি, পরাণ পাখিতে পরাণ দেখা যায় না, পাখি দেখা যায়। কিন্তু যখন মামুর বেটা দেহ পিঞ্জর ডেকে নিবা, এটাও তো রূপক। দেহ পিঞ্জরে দেহ দেখা যায়, পিঞ্জরও দেখা যায়। কিন্তু আবার যখন তুমি যৌবন সূর্য নিবা, সূর্য দেখা যায়, যৌবন দেখা যায় না, যৌবন অনুভব করার বিষয়। তাহলে দেখো কিছু মিলছে কিছু মিলছে না, মানে এটাতে কিছু রূপক সলভ হচ্ছে, কিছু রূপক সলভ হচ্ছে না। কেন? কারণ তুমি ট্রিক হিসাবে বলছো একটি দৃশ্যমান অন্যটি অদৃশ্য। বাস্তবতা ভিন্ন কথা বলছে। বাস্তবতা বলছে এখানে দুটোই দেখা যায়, এখানে কোনোটাই দেখা যায় না, লেগে গেছে না ভেজাল? তাহলে যখন তুমি সলভ করতে হবে, করতে হবে এমন একটা জিনিস নিয়ে তোমাকে কথা বলতে হবে, এমন একটা সুপ্রিম আইডিয়াকে তোমার বেস করতে হবে, যেটা দিয়ে তুমি সিম্পলি চোখ বন্ধ করে সবগুলোকে সলভ করে ফেলতে পারবা। আমি এটাই বলছি, হচ্ছে এটা যেটা লেখা আছে, সমস্ত পদের পূর্বপদ এবং পরপদের মধ্যে অভিন্নতা কল্পনা করা হয়। অভিন্নতা, অভিন্নতা মানে হচ্ছে দুটো মিলেমিশে একাকার হয়ে যাবে। যেমন ধরো, এখানে আরো কিছু উদাহরণ আমি লিখে রাখি। যেমন হচ্ছে ধরো মায়াডোর, বা ধরো হচ্ছে এই যে প্রীতিডোর। হ্যাঁ, এগুলো হচ্ছে সবগুলোই রূপক। কেমনে রূপক চলো দেখাই। দেখো, জীবন প্রদীপ বা জ্ঞান প্রদীপ, এটা দিয়ে শুরু করি। হ্যাঁ, জ্ঞান প্রদীপ।
প্রদীপ শব্দের অর্থ আলো, জ্ঞান মানে কি আলো। এখন প্রদীপ মানে আলো আর জ্ঞান মানে কি অন্ধকার? না, জ্ঞান মানেও তো আলো। তো মিলে গেছে না? আচ্ছা, ভব নদী। ভব মানে হচ্ছে পৃথিবী, আমাদের জীবন, মহাকাল, জাগতিকতা। নদী বহমান, বইছে। ভবটা বইছে, ঠিকই তো আছে। জীবন তরী, জীবনের বেঁচে থাকা, তরীর ভেসে থাকা, সেম। তরীর ডুবে যাওয়া, জীবনের মৃত্যু হওয়া, একই জিনিস। তাহলে যেটা জীবন সেটা তরী, বেঁচে থাকা। পরাণ পাখি, মামুর বেটা, খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, বলছে লালন। খাঁচা হচ্ছে তোমার দেহ, খাঁচা দেহ পিঞ্জর। অচিন পাখি হচ্ছে তোমার এই যে রূহ, আত্মা, সৃষ্টিকর্তা তোমাকে দিয়ে যেটা পাঠাইছে। তুমি যখন ঘুমাও সেটা বের হয়ে যায়, আবার তুমি যখন ঘুম থেকে জেগে ওঠো সেটা তোমার মধ্যে চলে আসে। এই যে পরাণ পাখি আসা যাওয়া করে, তাহলে যেটা পরাণ সেটা পাখি। যেটা শোক, যেটা ক্রোধ সেটা অনল। দেখো অনল কি করে, সব পুড়ায় ফেলে। শোক কি করে, সব পুড়ায় ফেলে। তাহলে শোক এবং ক্রোধ দুটোই অনল, দুটোই আগুনের মতো পুড়ায় ফেলে। বিষাদ সিন্ধু, সিন্ধু সব সময় কি বলে, বিষাদ সব সময় সিন্ধু হয়। দুঃখ কারো কখনোই ছোট হয় না। মানুষের জীবন ছোট হতে পারে, দুঃখ ছোট হয় না। বুঝতেছো? দুঃখ সমুদ্রের মতো বিশাল হয়, সমুদ্রের মানে যেটা সমুদ্র সেটা হচ্ছে তোমার দুঃখ, ওই লেভেলের হয়। এরপরে জীবন প্রদীপ। আর তোমার জ্ঞান কি বলে, জীবন তোর একই রকমের। তোমার প্রদীপ মানে হচ্ছে আলো, জীবন মানে জীবন, তো প্রদীপের নিভে যাওয়া, জীবনের মরে যাওয়া সেম হয়ে যায়। ব্যাসবাক্য করার সময় মাঝখানে রূপ দিতে হয়। এখন অনেকে শিখাইছে তোমার এরকম, যে মাঝখানে রূপ থাকলে সেটা রূপক হয়। এই ট্রিকটা তোমাকে খুব বেশি উপকার করবে না। কেন করবে না? কারণ পরীক্ষায় নর্মালি ব্যাস বাক্য আসে না। ব্যাস বাক্য যদি আসতো, আমিও বলতাম যে মাঝখানে রূপ থাকলে সেটা রূপক হয়। কিন্তু যেহেতু ব্যাস বাক্য আসে না, ব্যাস বাক্যের ওই সিস্টেম ধরে তোমার রূপক করা উচিত হবে না। এরপরে আসো, এখানে দেহ ঘড়ি, দেহ টিক টিক করে বাজছে। এই যে এখানে রূহ লুতুফে কলব, তুমি যখন মরবে এই ঘড়ি চিরতরে বন্ধ হয়ে যাবে, তোমার হার্ট চিরতরে স্টপ হয়ে যাবে। আর এর আগে যতদিন বেঁচে আছে এই ঘড়ি বাজবে। তাহলে দেহটা ঘড়ি, এটা বাজতেছে, টিক টিক করে বাজতেছে, এটা এটা বন্ধ হয়ে যাবে দেয়াল ঘড়ির মতো, একটা সময় আর চলবে না। মোহটা নিদ্রা। মোহ মানে হচ্ছে লোভ, নিদ্রা মানে হচ্ছে ঘুম। মানুষ যখন লোভে পড়ে তখন তারটা নিদ্রা সমতুল্য হয়। পৃথিবীর সমস্ত ভালো কথা তারা বুঝাইবা, এক বিন্দু কাম হইব না, আকাম কুকামের গোডাউন হয়ে যাবে সেই। মনে করে একজন ইয়াবার ব্যবসা করতেছে, এখন তুমি তারে বললা যে করিস না, শুনবে? শুনবে না। যখন তারা পুলিশে ধরে নিয়ে জায়গা মতো বাইমাসের মতো সেজবো, এবার বাইরে এসে বলে আমি জীবনে আর করুম না। মানে এতদিন সে মুহের মধ্যে ছিল, ঘুমের মধ্যে ছিল, এখন সে নিদ্রা তার ভঙ্গ হয়েছে। বুঝছো এবার? এরপরে দেখো মন মাঝি, এই যে এখানে আছে, মন মাঝি তোর বৈঠা নেড়ে আমি আর বাইতে পারলাম না। ভাই মন মাঝি মানে হচ্ছে সৃষ্টিকর্তা, মনের যিনি মাঝি তিনি মন মাঝি। আবার এখানে মন মাঝিকতার একটা ভিন্ন ব্যবহার আছে। কিরকম? মন যেটা, মাঝি সেটা। মাঝি মানে হচ্ছে যিনি নৌকা চালান, মন তোমার 3.5 হাত বডিটাকে চালায়। নফসের উপরে জিহাদ করতে পারা, নফসের চাহিদাকে থামায় রাখতে পারা হচ্ছে বড় জিহাদ। এই নফস মানে হচ্ছে মন, সে তোমার এই দেহের এই যে 3.5 হাত বডিটা আছে না, এই নৌকাটা, এটাকে আল্লাহ বিমুখ করে ফেলে, শয়তানের পথে নিয়ে যায়। এই জন্য তার ঠেকায় রাখা হচ্ছে তোমার কাজ। কথা বুঝতে পারছো? আব্দুল করিম তার গানের মধ্যে বলছে, কোন মেস্তরি নাও বানাইলো কেমন দেখা যায়, ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূরপঙ্খী নাই। মিস্ত্রি হচ্ছে আল্লাহ, নাই হচ্ছে তোমার এই বডিটা। বুঝছো? তো মাঝি যেমন নৌকা চালায়, মনেও নৌকা চালায়। মাঝির নৌকা কাঠের অনেক বড় হয়, মনের নৌকা 3.5 হাত, তোমার এই বডিটা। তাহলে যেটা মন সেটা মাঝি। মিলে গেল। পরাণ পাখি বলেছি, দেহ পিঞ্জর বলেছি অলরেডি, দেহ পিঞ্জরে পরাণ পাখি বন্দি, সহজ কথা দেহটা খাঁচা। যৌবন সূর্য, সূর্যের ধর্ম হচ্ছে শক্তি এবং উত্তাপ। যৌবনের ধর্ম কি নিস্তেজ? হ্যাঁ, যৌবনের ধর্ম শক্তি এবং উত্তাপ। এরপরে মায়াডোর প্রীতিডোর। ডোর শব্দের অর্থ বন্ধন, প্রীতি শব্দের অর্থ হতো বন্ধন। তাহলে মায়াডোর প্রীতিডোর মিলে গেল, ডোর মানেও বন্ধন, প্রীতি মানেও বন্ধন। এরপরে আবার দেখো ডোর মানে মায়া, তাহলে যেটা মায়া সেটাই ডোর, যেটা প্রীতি সেটাই ডোর। প্রীতি ডোর, যেটা প্রীতি সেটাই ডোর, যেটা মায়া সেটাই ডোর, কারণ সবগুলো দ্বারা বন্ধন। গিট্টু বোঝায়, গিট্টু। বুঝোস নাই? গিট্টু বুঝোস নাই? কক্সবাজারের ছেলে, দিনাজপুরের মেয়ে, ঢাকায় পড়তে আসছে, একই ভার্সিটিতে ভর্তি হয়েছে, একই ডিপার্টমেন্ট, হয়তো একই ব্যাচ। পরিচিত হয়েছে দুজন দুজনের সাথে, তারপরে দুজনের মনের সাথে মন মিলছে, কিছু একটা হয়েছে। সারাদিন ক্যাম্পাসে ঘুরে ফিরে বেড়ায়, সারাদিন আড্ডা ফাড্ডা দেয়, কথাবার্তা বলে, একজনকে ছাড়া একজন থাকে না, খায় না। হাকিম চত্বরের একটা খিচুড়ি নিয়ে দুইজন ভাগ করে খাচ্ছে। আবার হলে পৌঁছে দেওয়ার আগে ছেলেটা মেয়েটাকে ওই গেট থেকে বলতেছে, বিকালে ফোন দিও, রাতে ফোন দিও, সারাদিন কথা কইছে হচ্ছে, রাতে আবার ফোন দিও। এই পাগলা, এইটার নামই হইলো গিয়া গিট্টু।
এটার নামই হইলো মায়াডোর, এটার নামই হলো প্রীতি ডোর। প্রীতি একটা ডোর, মায়া একটা ডোর, একটা বন্ধন দেখা যায় না। ডোর শব্দের অবশ্য একটা শাব্দিক অর্থ আছে। আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে, কুমিল্লাতে ডোর মানে হচ্ছে চিকন দড়িকে বোঝায়। চিকন দড়ি মানে একদম চিকন দড়ি। জমিতে যখন ধান রোপণ করা হয়, লম্বা করে একটা দড়ি ফেলা হয়। দেখবা ওই পাশে একটা খুঁটি, এই পাশে একটা খুঁটির মধ্যে দড়িটা বাঁধা থাকে, কাদার উপরে পড়ে। ওইটার পাশে পাশে ধান গাছগুলো রোপণ করা লাগে সারিবদ্ধ ভাবে। তো ওইটারে ডোর বলে। তো ওইটার একটা সুন্দর অর্থ হয়, দেখো দুইটা খুঁটিকে এসে আটকায় রাখছে না, বন্ধনে আবদ্ধ করে রাখছে। তো ডোরের কাজ কি? বন্ধনে আবদ্ধ করে রাখা। এই হচ্ছে ব্যাপার। তো চলো এবার আমরা প্রশ্ন সলভ করি। গুচ্ছভুক্ত শব্দটি গঠিত হচ্ছে প্রত্যয়, সমাস, উপসর্গ, সন্ধি। গুচ্ছ দ্বারা ভুক্ত, তাহলে সমাস যোগে। সমাস যোগে। আচ্ছা, চলো তারপরে, নিপাতনের সিদ্ধ নিয়মটি কোন জাতীয় শব্দের জন্য প্রযোজ্য? তৎসম। কারণ নিপাতনের সিদ্ধ মানে হচ্ছে, দেখো এটা বহুব্রীহিতে পাবো। আমি একটা উদাহরণ দিয়ে দিই এখানে। নিপাতনের সিদ্ধ বহুব্রীহি, দুই দিকে অপজার সমান সমান হচ্ছে দ্বীপ। এখন দুই দিকে অপজার, নিজের গাল নিজের জুতা। নিজের গাল নিজের জুতা কিরকম? এই অপশব্দের অর্থ হচ্ছে পানি। তো দুই দিকে পানি যার তারে দ্বীপ কয়। দ্বীপে কয় দিকে পানি থাকে ক? দ্বীপে চারদিকে পানি থাকে। তো যদি চারদিকে পানি থাকে তারে বলে দ্বীপ। আর এখানে বলতেছে দুই দিকে পানি যার তারে কয় দ্বীপ। তাহলে নিপাতনে সিদ্ধ হয়েছে এই কারণে, এই কথা আর ওই কথা মিলে না। এই কারণে নিপাতনে সিদ্ধ। কারণ নিয়ম ছাড়া যদি তৈরি হয় তখন তারা নিপাতনে সিদ্ধ বলে। যেহেতু না মিলে, না সিস্টেমের বাইরে গিয়ে তৈরি হয়েছে, জন্য নিপাতনে সিদ্ধ। এখন প্রশ্ন হচ্ছে, এই শব্দগুলো কিসের? এই যে দ্বীপটা, অপটা, এগুলো তৎসম শব্দ। নিপাতনে সিদ্ধের যতগুলো উদাহরণ তুমি পাবা, প্রসেস পাবা, সবগুলো তৎসম হবে। একটি উপমার একাধিক উপমান থাকলে তাকে কি বলে? মাল উপমা বলে। এটা ইয়া থেকে, রুশ থেকে হুবহু দিছে। প্রশ্ন কঠিন, এগুলো সাধারণত আসে না, উপরের লেভেলের প্রশ্ন। মাঝে মধ্যে একটা এরকম বুলেট আসে। সমাসবদ্ধ পদের অন্তর্গত পদ সমূহে বলা হয়, অন্তর্গত পদ সমূহ যেগুলো, সেগুলাকে কি বলে? সেগুলাকে কি সমস্ত পদ, বিগ্রহ পদ, সমাস পদ, নাকি সমাস নিষ্পন্ন পদ? এটাকে তুমি যখন সংজ্ঞায়িত করবে তখন তুমি উত্তরটা কোনটাকে নিবে? সমাসবদ্ধ যে পদগুলো আছে, এটাকে তুমি সমস্ত পদ বলবো নাকি সমাস নিষ্পন্ন পদ বলবো? দুটোই তো কারেক্ট। কারণ সমস্ত পদ মানেও যেটা, সমাস নিষ্পন্ন পদ মানেও সেটা। সমাসবদ্ধ পদের অন্তর্গত পদ সমূহকে বিগ্রহ পদ নাকি সমসমান পদ বলে? আচ্ছা, একটু দেখো, বিষয়টাকে নিয়ে একটু একটু কথা বলি। উত্তর আসলে কোনটা? উত্তর কি সমস্ত পদ, না সমাস নিষ্পন্ন পদ, না সমসমান পদ, নাকি বিগ্রহ পদ? আসো। সিংহ চিহ্নিত আসন সমান সমান হচ্ছে সিংহাসন। এখন প্রশ্ন করছে সমাসবদ্ধ পদের অন্তর্গত পদ। সমাসবদ্ধ পদ মানে সিংহাসন। এর অন্তর্গত পদ সমূহকে, অন্তর্গত পদ সমূহ এখন, এই যে সিংহাসনটা সমাসবদ্ধ পদ, এটার দুটো নাম। এক, তুমি এটাকে সমস্ত পদ বলতে পারো। দুই, তুমি এটাকে সমাস নিষ্পন্ন পদও বলতে পারো। কিন্তু প্রশ্ন করছে সমাসবদ্ধ পদের অন্তর্গত পদ সমূহকে, মানে এটা প্লুরাল। পদ কে বলে নাই, পদ সমূহ। এই যে দেখো পদ সমূহ, এটা হচ্ছে পূর্ব পদ, এটা পরপদ। তো সমাসবদ্ধ পদের অন্তর্গত পদ সমূহ যেগুলো পূর্বপদ আর পরপদ, এদের নাম হচ্ছে সমসমান পদ। এদের নাম কি? এদের নাম সমসমান পদ। উত্তর হচ্ছে সমসমান পদ। কথা ক্লিয়ার? এই হচ্ছে ফ্যাক্টর। এর জন্য বুঝে শুনে উত্তর নিবা, নাহলে ঝামেলা আছে। এরপর নয়ন কমল এর যথার্থ ব্যাসবাক্য কোনটি? নয়নের ন্যায় কমল, নয়ন কমলের ন্যায়। নয়ন আর কমল তো মিথ্যা কথা, চোখ তো আর কমল না, তাহলে নয়ন কমলের ন্যায়। উপমিত কর্মধারা ন্যায় শেষে চলে যাবে। প্রত্যক্ষ বস্তুর সাথে পরোক্ষ বস্তুর তুলনা করলে প্রত্যক্ষ বস্তুটিকে কি বলে? প্রত্যক্ষ বস্তুটিকে উপমেয় বলে। মানে বুঝতে পারো নাই, দেখো। আমি বললাম মেয়েটার কাজল কালো চুল। এখন কাজল কালো চুল বলেছি, আমার সামনে কি? খুব খেয়াল করবা, কাজলটা আমার সামনে নাকি চুলটা আমার সামনে, বলো। আমার সামনে কোনটা? আমার সামনে চুল, কাজল না। তাহলে যেটা কাজল সেটা উপমান, এটা আমার সামনে নাই।
যাকে কম্পেয়ার করেছি সেটা উপমেয়। তাহলে বলছে প্রত্যক্ষ বস্তুর সাথে পরোক্ষ বস্তুর তুলনা করলে প্রত্যক্ষ বস্তুটা যেটা আছে, তোমার সামনে যেটা আছে, তুমি যেটাকে দেখতে পাচ্ছ, এটা উপমেয়। ক্লিয়ার এবার কথাটা? এরপর না বুঝলে আর কিচ্ছু করার নাই। করপল্লব কোন সমাসে উপমিত? কারণ কর মানে হচ্ছে হাত, হাতকে পল্লব বলা হয়েছে। তা হাত তো আর পল্লব না। হাত কিভাবে পল্লব না, এটা আমরা নিজেই বুঝতে পারি। কর পল্লব মানে হাত পল্লব না, করতালি মানে হাততালি না। হাত শব্দের একটা সমার্থক শব্দ হচ্ছে কর। হাত, বাহু, কর এগুলো সবগুলো সমার্থক শব্দ। উপমান শব্দের অর্থ তুলনীয় বস্তু, সংজ্ঞা থেকে হুবহু আসছে, 15-16 কোশ্চেন। কর্মধারয় সমাস কোনটি? ভদ্র মহিলা। ভদ্র যে মহিলা, ভদ্র মহিলা। কর্মধারয় সমাসে কোন পদের অর্থ প্রাধান্য পায়? দ্বিতীয় পদের বা পরপদের। তো ভদ্র মহিলা বললে তুমি একজন মহিলাকে বুঝো। এরপরে হচ্ছে হলুদ বাটা। সমাসবদ্ধ শব্দের ব্যাস বাক্য কি? হলুদের বাটা, হলুদকে বাটা, বাটা যে হলুদ, বাটা হয়েছে যে হলুদ, বাটা যে হলুদ, যে হলুদকে তুমি পেটে রেখে দিছো সেটার নাম হচ্ছে তোমার হলুদ বাটা। ফুলকুমারী সমাসবদ্ধ পদের ব্যাস বাক্য কুমারী ফুলের ন্যায়। এটা যেহেতু আমরা করে আসছি কিছুক্ষণ আগে। রূপক কর্মধারয় সমাসের উদাহরণ সুখ সাগর। সুখকে সাগর বলা হয়েছে, সুতরাং এটা রূপক কর্মধারয়। যে উপমায় উপমেয় উপমান ও সাধারণ ধর্মে মুক্তনাবাচক শব্দ উপস্থিত থাকে তাকে মালাপমা, লোপতমা, প্রতিবস্তু উপমা, পূর্ণ উপমা বলা হয়। সবকিছু উপস্থিত আছে, সুতরাং পূর্ণ উপমা এটা। মহাকীর্তি এর ব্যাস বাক্য কোনটি? মহতি যে কীর্তি। মহা যে কীর্তি বলা যায়, কিন্তু মহতি যে কীর্তি থেকেই কথাটা মহাকীর্তি হয়েছে। এরপরে জ্যোৎস্নারাত, এটা বিস্তারিত বুঝাইছিলাম, এটা নিয়ে অনেক কথাবার্তা বলেছি তাই না? জ্যোৎস্নারাত শব্দটি কোন সমাস দ্বারা নিষ্পন্ন? জ্যোৎস্না শোভিত রাত, তাই না? ব্যাস বাক্য কি? জ্যোৎস্না শোভিত রাত, এর মাঝখানের পদ চলে গেছে। এর মানে মধ্যপদলোপী কর্মধারয়, মাঝখানের পদ যেহেতু লোপ পাইছে এটা মধ্যপদলোপী। আর যেহেতু এখানে রাত শব্দের অর্থের প্রাধান্য, তাই এটা হচ্ছে কর্মধারয়। মিশকালো, মিশির ন্যায় কালো। দেখো, মিশির ন্যায় কালো, এই মিশি মানে হচ্ছে পোড়ানো তামাক। পোড়ানো তামাক, তো তামাক পুরাইলে তারে মিশি বলে। যে কোনো কিছু পুরাইলে কার্বনের উপস্থিতির কারণে সেটা কালো হয়। তো মিশ যেটা সেটা কালো, এটা উপমান কর্মধারয়। আমরা বললাম দিঘির মিশ কালো জল। জল কেমন কালো হলে মিশ কালো বলি? মিশমিশে কালো, কুচকুচে কালো। ঠিক তো? ওকে, তাহলে মিশ কালো মানে উপমান কর্মধারয়। মৌমাছি, মৌ আশ্রিত মাছি। এখন তুমি সংজ্ঞা দিয়ে উদাহরণ নিবা, কি বলে সিদ্ধান্ত নিবা। মৌ আশ্রিত মাছি। এই যে মৌ আশ্রিত মাছি, মাঝখান থেকে আশ্রিত কথা নাই। এর মানে মধ্যপদলোপী কর্মধারয়। কারণ মৌমাছি বললে তুমি কি মৌ বুঝো না মাছি বুঝো? এই মৌ শব্দের অর্থ মধু, পাগলা। মৌ মানে মধু, আর মাছি তো মাছি। তো মৌমাছির দ্বারা কি মধু বুঝো না মাছি বুঝো? একটা মাছি বুঝো। সো উত্তর হচ্ছে শেষ অংশ থেকে নিচ্ছ। এজন্য কর্মধারয় এবং এটা মধ্যপদলোপী কর্মধারয়। তুষার শুভ্র, তুষারের ন্যায় শুভ্র। তো যদি ব্যাস বাক্য এটা হয় তুষারের ন্যায় শুভ্র, তো চোখ বন্ধ করে বলা যাচ্ছে উপমান কর্মধারয় সমাস। কারণ শুভ্র শব্দের অর্থ হচ্ছে সাদা, আর তুষার মানে হচ্ছে বরফ, তো বরফ তো সাদা হয়, কথা ঠিক আছে। চাঁদ বদন, এই মারাত্মক এ সমাস। একটু খেয়াল করে দেখো, এই বদন শব্দের অর্থ হচ্ছে মুখ, চেহারা। এখন চাঁদ মানে চাঁদ, এখন চেহারাকে তুমি বদন বলেছো। যদি এখানে রূপক কর্মধারয় থাকতো একটা ভেজাল লাগতো। রূপক কর্মধারয় নাই, সরাসরি কর্মধারয় আছে, আমরা কর্মধারয় নিব, উপমিত অর্থে নিব। তবে কোনো কোনো বইতে, যেমন সৌমিত্র শেখর স্যারের জিজ্ঞাসাতে, এটাকে বিভিন্নভাবে বিভিন্ন রেফারেন্সে এনিয়ে বিনিয়ে তোমার রূপক বলার একটা চেষ্টা হয়েছে, বাট আসলে এটা উপমিত হওয়াটা বেশি যুক্তিযুক্ত। বেশিরভাগ বইতে এটাই লেখা আছে। কিরকম? দেখো, বদন চাঁদের ন্যায়, সে অর্থে এটা উপমিত কর্মধারয়। চোখ বন্ধ করে বলতে পারি আমরা। বদন মানে চেহারা, চেহারা চাঁদের ন্যায়, ঠিকই তো আছে। মুখ চন্দ্রের ন্যায়, মুখ চন্দ্র বা চন্দ্রমুখ আর চাঁদ বদন একই কথা। খালি মুখকে এই জায়গায় বদন বলা হয়েছে, বদন মানে মুখ। সোহাগের চাঁদ বদনী ধ্বনি নাচো তো দেখি, এই পাগলা। এই যে ধ্বনি কথাটা, এই একটা একটা হলো ধ্বনি, এরপরে একটা আরেকটা ধ্বনি, এরপরে আরেকটা ধ্বনি,
এরপরে বেটা আরেকটা ধ্বনি, অর্থ আছে না এগুলোর? আছে, সব করার আলাদা আলাদা অর্থ আছে। যেমন এই যে এটা, এই ধ্বনি মানে হচ্ছে ব্যাকরণের ধ্বনি, সোজা ব্যাকরণ লিখে দিলাম। এই ধ্বনি মানে হচ্ছে টাহা আছে এরকম, হ্যাঁ, রিচ। এই ধ্বনি মানে হচ্ছে সুন্দরী মেয়ে, হ্যাঁ, ধ্বনি না হলে ধ্বনি নাই, বুঝছ না, টাকা না থাকলে ধ্বনি নাই। এই ধ্বনি মানে হচ্ছে ক্রিকেটার। তো এখন সোহাগ চাঁদ বদনী ধ্বনি নাচো তো দেখি। সোহাগ চাঁদ বদনী ধ্বনি মানে যে মেয়ের মুখটা সোহাগ চাঁদের মতো, সোহাগ চাঁদ মানে পূর্ণিমার চাঁদ পাগলা, পূর্ণিমার চাঁদের মতো সুন্দরী মেয়েকে নাচতে বলতেছে। সোহাগ চাঁদ বদনী ধ্বনি নাচো তো দেখি, বালা নাচো তো দেখি। বালা মানে কিশোরী মেয়ে, কিশোরী মেয়ের আরেক অর্থ বালা, কিশোরী মেয়ের আরেক অর্থ রাই, রাই মানেও কিশোরী মেয়ে, বালা মানেও কিশোরী মেয়ে। তো বলতাছো গান উড়াই দিচ্ছ, অর্থ জানো না। তাহলে চাঁদ বদনকে আমরা কি বলতে পারি মামুর বেটারা? আমরা বলতে পারি অবমিত কর্মধারায়। এরপরে দেহ পিঞ্জর, ষষ্ঠে আসছে 17-18-তে, রূপক কর্মধারয় নিঃসন্দেহে, কারণ এটাকে ভাঙলে হবে দেহ রূপ পিঞ্জর। দেহকে এখানে পিঞ্জর বা খাঁচা বলা হয়েছে, দেহ তো পিঞ্জর, এই খাঁচার বাম্পারের ভিতরে রূহ লুকায় রয়েছে। তুমি যেদিন মরে যাবে মানে রূহ চলে যাবে। ওকে। অরুণ রাঙা, অরুণ রাঙা উপমান কর্মধারয় সমাস নিঃসন্দেহে। এরপরে চিকিৎসা শাস্ত্র কর্মধারয় সমাস, চিকিৎসা বিষয়ক শাস্ত্র আমরা পড়েছি একটু আগে। মধ্যপদলোপী কর্মধারয় সমাস কোনটি? সিংহ চিহ্নিত আসন মহান যে পুরুষ, কুসুমের মতো কোমল জায়পতি সিংহ চিহ্নিত আসন। হ্যাঁ, মহান যে পুরুষ, মহাপুরুষ এটাকেও বলা যায়, বাট বইতে এটাকে নর্মালি সাধারণ কর্মধারয় বলে চালাই দিছে। এটা মধ্যপদলোপী কর্মধারয় না, মধ্যপদলোপী সিংহ চিহ্নিত আসন সিংহাসন, কারণ মাঝখান থেকে চিহ্নিত কথাটা লোপ পাইছে। আর কুসুমের মতো কোমল, কুসুম কোমল যেটা আছে এটা হচ্ছে তোমার উপমান কর্মধারয় সমাস। বুঝতে পারছো? জায়পতি দম্পতি, এটা যোগফল মানে দ্বন্দ্বের অংশ এটা, হ্যাঁ। উপমান কর্মধারয় সমাসের উদাহরণ শশব্যস্ত, কালচক্র, পরাণ পাখি, বহুব্রী। শশব্যস্ত এটাকে ভাঙলে হয় শশকের ন্যায় ব্যস্ত। এই শশক শব্দের অর্থ হচ্ছে তোমার খরগোশ। শশক মানে খরগোশ, খরগোশের মতো ব্যস্ত, শশব্যস্ত। খরগোশকে দেখবা সবসময় সে ব্যস্ত থাকে, তার চোখ পিট পিট করে, কিছু একটা চাবায় কামড়ায়, মানে খুব একটা ব্যস্ততার উপরে থাকে। জজ সাহেব, যিনি জজ তিনি সাহেব কর্মধারয় সমাস। তো এই ছিল তোমাদের সাথে আয়োজন। ভালো থাইকো। আশা করি তোমাদের সাথে একটা তোমার হচ্ছে কি বলে এটাকে কোয়ালিটি টাইম কাটাইতে পারছি। পরের অংশ নিয়ে সমাসের দ্বিতীয় পর্বে আবার কথা বলবো। আমার জন্য দোয়া করো। ততক্ষণ পর্যন্ত শুভকামনা। আল্লাহ হাফিজ।